ওকে, তাহলে প্রথমে কারেকশনটা যদি একটু বলে দিই, সবাই একটু খেয়াল করব। আচ্ছা, প্রথমে প্রথম যে কারেকশনটা করতে হবে ওইটা হচ্ছে ক নাম্বার কোশ্চেনের মধ্যে। সো ক নাম্বার কোশ্চেনের মধ্যে যে কারেকশনটা আসবে ছোট্ট করে, অল্প একটু কারেকশন, সো অত বেশি সমস্যা হওয়ার কথা না। ক নাম্বার কোশ্চেনটার মধ্যে আমাদেরকে পি কিউ ভেক্টরের সমান্তরালে একটা একক ভেক্টর নির্ণয় করতে বলছিল। পি কিউ ভেক্টর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করতে বলছিল, ঠিক আছে? এটা হচ্ছে ঝামেলা। একটি বলছে, একটি একক ভেক্টর, ঠিক আছে? অর্থাৎ আমাকে দুইটা একক ভেক্টর নির্ণয় করতে বলে নাই, আমরা প্লাস মাইনাস দিয়ে দুইটা বের করে দেখাইছিলাম, ঠিক আছে? প্লাস মাইনাস দিয়ে পি কিউ ভেক্টরের দিছিলাম, ডিভাইড বাই পি কিউ ভেক্টরের মান ছিল। তো প্লাস মাইনাস দেওয়া হয়েছিল, প্লাস মাইনাস দেওয়ার কারণে এখানে কয়টা ভেক্টর হয়ে গেছে? দুইটা ভেক্টর হয়ে গেছে। কিন্তু আমাকে বলছে এখানে কয়টা ভেক্টর নির্ণয় করতে, আমাকে বলছে কিন্তু একটা ভেক্টর নির্ণয় করতে। তো যেহেতু একটা ভেক্টর নির্ণয় করতে বলছে, তো আমরা কি করব? আমরা একক ভেক্টর নির্ণয় করার সময় প্লাস মাইনাসটা না দিলেই ভালো হবে, অর্থাৎ জাস্ট এটা লিখবেন। প্লাস মাইনাসটা দেওয়ার কোনো দরকার নেই, প্লাস মাইনাস না দিলে আরো শুদ্ধ হবে। যেহেতু একটা বলছে এক্সাক্ট ভাবে, যদিও কিছু কিছু স্যার হচ্ছে প্লাস মাইনাস দিয়েই করাইছেন, ঠিক আছে? তাও কনফিউশনের দরকার নেই। মেইনলি হচ্ছে একটা বলছে, সো আপনি শুধু পিকিউ ভেক্টরকে পিকিউ ভেক্টর মান দিয়ে ভাগ করলে সবচেয়ে পারফেক্ট হওয়ার কথা, ঠিক আছে? সো সবাই এটা একটু কারেকশন করে নিব যে প্লাস মাইনাসটা দিছিলাম আমি, সো প্লাস মাইনাসটা একটু মুছে দিবেন। এই আর কি, অ্যাসাইনমেন্টটা তোলার আগে প্লাস মাইনাসটা না দিলে ভালো হবে। এই হচ্ছে প্রথম যে কারেকশনটা আছে সেটা। এরপরে আসেন আমাদের ইয়াতে, আহ গ ঘ সরি, গ ঘ না, ঘ উ আর চ, অর্থাৎ লাস্টের যে নৌকার ম্যাথটা ছিল, নৌকার ম্যাথ রিলেটেড প্রবলেমটা একটু সলভ করে দিই। নৌকার ম্যাথের মধ্যে হচ্ছে আমাদের এককটা দেওয়া হয়নি, আমি এককটা দিই নাই ওখানে ভুলে। সো এককটা একটু কারেকশন করে নিব। যেমন হচ্ছে পি, পিটা ছিল প্রস্থ, সো পি এর যে মানটা ছিল 5√2 মনে হয়েছিল, সো ওই 5√2 এককটা আসবে কিলোমিটার। তারপর হচ্ছে আমাদের কিউ আর আর, এই দুইটা ছিল, একটা ছিল স্রোতের বেগ, একটা ছিল নৌকার বেগ। বেগের এককটা হচ্ছে আমাদের সুন্দর মতো দিবেন এখানে কিলোমিটার পার আওয়ার। এটা মেবি ছিল √6 আর এটা ছিল হচ্ছে √14, ঠিক আছে? সো ওগুলা যেহেতু বেগের একক, ওগুলাতে কিলোমিটার পার আওয়ার দিবেন। অর্থাৎ আমাদের যে সময়ের একক আসবে, আমরা যদি সময় নির্ণয় করি, যেমন নাম্বার কোশ্চেন আমরা সময় নির্ণয় করছি। তো যখন সময় নির্ণয় করছি, সময়ের এককটা আমরা সুন্দর মতো যে অ্যান্সারটা বেরোইছে সেটার সাথে সুন্দর মতো একটা আওয়ার যুক্ত করে দিব। যে অ্যান্সারটা বেরোইছে সেটার সাথে একটা কি যুক্ত করে দিব? সেটার সাথে একটা আওয়ার যুক্ত করে দিব। অন্যদিকে ঘ নাম্বার কোশ্চেনের মধ্যে আমাদের একটা অ্যাঙ্গেল বেরোইছিল, একটা কোণ বেরোইছিল আলফা, 90 ডিগ্রি বেরোইছে। সো এটার ক্ষেত্রে কোনো প্রকার অ্যান্সার দিতে হচ্ছে না, মানে একক দিতে হচ্ছে না কোনো প্রকার। কিন্তু নাম্বার কোশ্চেনে আমাদেরকে সময়টা বের করতে বলছে। তো সময়ের একক লাস্টে গিয়ে আপনি সুন্দর মতো একটা আওয়ার মানে এইচ যুক্ত করে দিলেই অ্যান্সার মোটামুটি হয়ে যাবে, আর কোনো কিছু চেঞ্জ না করলেও চলবে। আর হচ্ছে চ নাম্বার যে কোশ্চেনটা ছিল, চ নাম্বার কোশ্চেন আবার বেগ বের করা হয়েছিল, রাইট? সো যে বেগটা আমরা বের করছিলাম, আহ কিসের মান বের করছিলাম, আর এর মান বের করছিলাম। সো ওইটার শেষে আবার কিলোমিটার পার আওয়ার এই জিনিসটা যুক্ত করে দিব, ঠিক আছে? লাস্টে আবার বেগ বের করছিলাম। বেগ যেহেতু বেগ বের করছিলাম, না সময় বের করছিলাম, এটা তো তো বেগের মান বের করি না, বেগের দিক বের করছিলাম আলফা। এই জায়গায় চ নাম্বার কোশ্চেনে বের করছিলাম হচ্ছে আলফা বের করছিলাম একটা, আলফা। সো ওই ক্ষেত্রে জাস্ট ডিগ্রি তো এটা আছেই, ওটার ক্ষেত্রে কোনো একক দিতে হচ্ছে না। সময় বের করছিলাম আবার, সেকেন্ড বারের মতো সময় বের করছিলাম। সো সময় যেহেতু বের করছি, আবার একটা আওয়ার যুক্ত করে দিবেন। অর্থাৎ সময়ের এককের শেষে আওয়ারটা যুক্ত করে দিলে আপনার পুরোপুরি অ্যাসাইনমেন্টটা ঠিক হয়ে যাচ্ছে, এই আর কি। ছোট্ট এইটুকু, ছোট্ট এইটুকু কারেকশনটা একটু করে নিবেন সবাই যারা অ্যাসাইনমেন্টটা লিখে ফেলছেন। এই জাস্ট অল্প একটু কারেকশন, তাহলে কয়েকটা একটু সিকোয়েন্স ওয়াইজ বলে দিই। প্রথমটা হচ্ছে একটা একক ভেক্টর বের করতে বলছে, সো প্লাস মাইনাস না দিয়ে শুধু প্লাস ওয়ালা মানটা বের করব। তারপরে লাস্টের যে তিনটা কোশ্চেন আছে ওদের ক্ষেত্রে আমরা যে পি কিউ আর বের করছিলাম, ওদের ক্ষেত্রে এককটা আসলে দেওয়া আছে, একটা হচ্ছে কিলোমিটার, আর বেগের এককগুলো হচ্ছে কিলোমিটার পার আওয়ার। সো আমরা যে সময়গুলো বের করছি লাস্টে, সেটার এককটা চলে আসবে আওয়ারে। আলফা যেটা বের করছিলাম ওটার ক্ষেত্রে কোনো একক দেওয়ার দরকার নেই, টাইম যেগুলো বের করছি ওটার শেষে জাস্ট আওয়ারটা বা এইচটা যুক্ত করে দিলেই বা ঘন্টাটা যুক্ত করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। দেখি কারো কোনো কনফিউশন আছে কিনা, এখন আর একটু বলবেন তাড়াতাড়ি। কারো কোনো কনফিউশন?
ওকে, আশা করি কারো কোনো কনফিউশন নেই। আচ্ছা, তাহলে এই হচ্ছে অ্যাসাইনমেন্টে ছোট্ট এই কয়েকটা পরিবর্তন করে দিলে একদম বরাবর বাকিটুকু আমি যা লিখছি ওই সিকোয়েন্সে আগাইলেই চলবে। জাস্ট এই জায়গাটা একটু চেঞ্জ করে নিব, এটা চেঞ্জ করে নিলে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে অ্যাসাইনমেন্টের। আর কোনো ভুলই থাকতেছে না, মানে কোনো প্রকার কারেকশন এর দরকার নেই, এই আর কি। তো এতটুকু সবাই একটু কারেকশন করে নিব, কারেকশন করলে অ্যাসাইনমেন্টটা পুরোপুরি 100% হয়ে যাচ্ছে। তারপরে একটু চলে আসি এরপরের কোশ্চেনে চলে, আজকের পড়াতে চলে আসি আমরা নিউটনিয়ান বলবিদ্যায়। নিউটনিয়ান বলবিদ্যায় আজকে আমরা পড়বো হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। তো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সবাই মোটামুটি জানি। ও আচ্ছা, সলভ গুলা একটু, কার কার প্রবলেম আছে কোশ্চেন গুলোতে একটু আমাকে বলবেন তাড়াতাড়ি। কাদের প্রবলেম আছে কোশ্চেনে একটু বলবেন আমাকে। একজন বলছে অলরেডি, আর কার কার কোনটাতে প্রবলেম আছে একটু বলেন, তাহলে ওগুলা একটু পাশাপাশি সলভ করে দিই। ওকে, একজন বলছে অনুশীলনীর 29। হুম, অনুশীলনের 29 নাম্বারটা সলভ করে দিতে বলছে একজন, তাহলে আসেন একটু অনুশীলনের 29। অনুশীলনের 29 নাম্বারটা। ওকে, ওকে, এই যে বলছে, কোশ্চেনটা একটু পড়ি। 29 নম্বরে বলছে উৎক্ষেপণের মুহূর্তে, এই যে 29 নম্বর কোশ্চেনটা, 29 নম্বর প্রশ্ন বলছে উৎক্ষেপণের মুহূর্তে রকেটের ভর 150 কেজি এবং এর জ্বালানির ভর 450 কেজি। রকেটের ভর এত, জ্বালানির ভর এত। নির্গত গ্যাসের সর্বাধিক বেগ 2 কিলোমিটার পার সেকেন্ড দেওয়া আছে। অর্থাৎ নির্গত যে গ্যাসটা আছে তার বের হওয়ার বেগ হচ্ছে 2 কিলোমিটার পার সেকেন্ড। তারপর বলছে জ্বালানি ক্ষয়ের হার কত হলে রকেটের প্রাথমিক ত্বরণ 30 ms ইনভার্স 2 ত্বরণ সহ ও কিভাবে উৎক্ষিপ্ত হবে, অর্থাৎ প্রথমে ও কত ত্বরণ পাবে উপরের দিকে, 30 ms ইনভার্স 2 ত্বরণ পাবে। তাহলে একটু আসেন কোশ্চেনের মধ্যে যে ভ্যালু গুলা দিচ্ছে 29 নম্বরের ওগুলা আগে একটু করে লিখি। 29 আমাদের যে রকেটটা আছে ওই রকেটটার ভর দিয়ে দেওয়া আছে 150 কেজি। রকেটের ভরকে তো আমরা ক্যাপিটাল এম দিয়ে লিখি। অন্যদিকে জ্বালানির ভরটা দিয়ে দেওয়া আছে 450 কেজি। জ্বালানির ভরটা স্মল এম দিব 450 কেজি। তারপর বলা আছে কি নির্গত জ্বালানির সর্বাধিক বেগ, তাহলে জ্বালানি যেটা বের হচ্ছে সেটা সর্বাধিক বেগ হচ্ছে 2 কিলোমিটার পার সেকেন্ড। এটা আসবে 2000 মিটার পার সেকেন্ড। আচ্ছা ঠিক আছে। বলছে জ্বালানি ক্ষয়ের হার কত হলে, ক্ষয়ের হার মানে আমরা সবাই জানি ডেল এম বাই ডেল টি, রাইট? ক্ষয়ের হার সুন্দর মতো লিখতে পারি ডেল এম বাই ডেল টি, এটা আমাকে বের করতে বলছে। এটা বের করব কখন, যখন রকেটের প্রাথমিক ত্বরণ, যখন রকেটটার কি হচ্ছে প্রাথমিক ত্বরণ 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওর ত্বরণের মানটা আবার আমাকে দিয়ে দিচ্ছে 30 ms ইনভার্স 2। ত্বরণের যে বেসিক সূত্রটা আছে সেটা খাটাই দিব। ত্বরণের যে বেসিক সূত্রটা আছে সেটা হচ্ছে কি ডেল এম বাই ডেল টি হোল ইন্টু ভি। আর আগে একটা সুন্দর মতো 1/m আছে। তো আপনার ডেল এম বাই ডেল টিটা বের করতে হবে, এই যে এটা বের করব। ওকে, সুতরাং ডেল এম বাই ডেল টি ইজ ইকুয়ালস টু আসবে এ ক্যাপিটাল এম গুণ ভি দিয়ে ভাগ। তাহলে এর মান আসতেছে 30, ক্যাপিটাল এম এর মান আসতেছে 150, ভি এর মান আসতেছে 2000। তাহলে এত কেজি পার সেকেন্ড হারে জ্বালানিটা বের হইতে হবে। বুঝছেন ব্যাপারটা? এখন এমনি বের করবো আর কি, ত্বরণের মান দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখন ইসাকের বইতে যে অ্যান্সারটা দিছে ওইটাতে আপনার কনফিউশন থাকতে পারে, ওরা হয়তো লব্ধি ত্বরণ দিয়ে বের করতে পারে। যে আমরা লব্ধি ত্বরণের সূত্র আবার জানি, লব্ধি ত্বরণ হচ্ছে কি আমাদের 1/M ডেল এম বাই ডেল টি হোল ইন্টু ভি মাইনাস দিয়ে জি। ঠিক আছে, ওরা এটা দিয়েও সলভ করে ফেলতে পারে, যে ওরা লব্ধি ত্বরণের মান 30 মনে করতে পারে। কিন্তু আপনাকে এখানে কোশ্চেনের মধ্যে কিন্তু লব্ধি ত্বরণ বলা হয় না, আপনাকে কোশ্চেনের মধ্যে জাস্ট কি বলছে, বলছে হচ্ছে এই যে রকেটটার কত হলে রকেটের প্রাথমিক ত্বরণ এত সহ উৎক্ষিপ্ত হবে, অর্থাৎ তো এত ত্বরণ নিয়ে যাবে উপরের দিকে। আপনাকে আসলে নর্মাল ত্বরণের কথা বলছে। যদি ইসাক এটা দিয়ে সলভ করে হয়তো ওর অ্যান্সারটা ভিন্ন আসবে, কিন্তু এটা নিয়ে কনফিউশনের দরকার নেই। আপনাকে যতক্ষণ পর্যন্ত লব্ধি ত্বরণ কথাটা মুখে উচ্চারণ করে না দিবে আপনি সবসময় এই সূত্রটা খাটাবেন।
তাহলে আপনার হবে, কারণ বইয়ের মধ্যে আলাদা করে বলে দেওয়া আছে যেটা এই যে ত্বরণটা আপনাকে দেওয়া আছে এটা হচ্ছে লব্ধি ত্বরণ। বলি, কারো কোনো কোশ্চেন আছে কিনা তাড়াতাড়ি? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা একটু তাড়াতাড়ি বলবো। কারো কোনো প্রবলেম আছে কিনা? 20 নাম্বার অ্যান্সার মিলে না, অনুশীলনী 20 নাম্বার। অনুশীলনের 20 নাম্বার, আচ্ছা আসেন একটু ট্রাই করি 20 নাম্বারটা। 20 20 নাম্বার কোশ্চেন কি বলছে আমাদেরকে দেখি। এই যে 20 নাম্বার কোশ্চেনটা বলছে, 60 কেজি ভর বিশিষ্ট এক ব্যক্তি লিফটে করে 4 এত ত্বরণে নিচে নামছে। লোকটি লিফটের মেঝেতে কি পরিমাণ বল প্রয়োগ করবে? অবশ্যই ওর ওজন পরিমাণ বল প্রয়োগ করবে। লিফটটি যদি একই ত্বরণে উপরে উঠতে থাকে তাহলে ওই ব্যক্তি কত প্রতিক্রিয়া বল অনুভব করবে? ওই ব্যক্তি কত প্রতিক্রিয়া বল অনুভব করবে? আচ্ছা, এখানে বল বের করতে বলছে, ওরা হচ্ছে ভর বের করে রাখছে। সো বলতে হচ্ছে না, বুঝা যাচ্ছে যে এটা আসলে ভুল হয়েছে। সো ওই হিসাবে করবো আর কি। এখানে ভর দিয়ে করতে হবে, কিন্তু ওরা হচ্ছে সরি ওজন দিয়ে করতে হবে। সরি, না না ঠিক আছে। 20 নাম্বার, আমি 19 অ্যান্সার দেখছি, তাহলে একটু আসেন। 19 অ্যান্সার তো এটা 586, 5.6। তাহলে একটু মিলাই এটা। 60 কেজি ভরের একজন লোক আছে, 60 কেজি ভরের একজন লোক আছে, এই যে ভেতরে 60 কেজি ভরের একজন লোক আছে। ওকে ঠিক আছে। বলছে হচ্ছে 4 ms ইনভার্স 2 ত্বরণে নিচে নামছে। তাহলে হ্যাঁ, তাহলে 4 ms ইনভার্স 2 ত্বরণে নিচে নামছে। বলছে লোকটি লিফটের মেঝেতে কি পরিমাণ বল প্রয়োগ করবে। এখন একটু খেয়াল করবেন, কোয়াইট সিম্পল। এটা আমরা সবাই জানি যে লিফটে যখন একটা নির্দিষ্ট ত্বরণের নিচের দিকে নামে তখন এই লোকটা কতটুকু ওজন অনুভব করে। ভেতরে যে মানুষটা থাকে সে ওজন অনুভব করে হচ্ছে কতটুকু। লিফট নিচে নামতেছে, নিচে মানে নেগেটিভ বলছিলাম, G - A, নিচে নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে বলের প্রযুক্ত হবে M × G - A। এম এর মান হচ্ছে লোকটার ফোর্স 60, জি এর মান 10 দিয়ে দেওয়া আছে, 10 - 4। তাহলে এটা আছে 60 × 6, 360 নিউটন। আচ্ছা, ও দিছে 585.6। ও বাবা, এত ত্বরণ আসছে কোত্থেকে? 4 ms ইনভার্স 2, 60 কেজি। এটাই ঠিক আছে। আর কোনো ইয়ে নাই এখানে। পরেরটা দিছে হচ্ছে ওই ব্যক্তি কতটুকু প্রতিক্রিয়া অনুভব করবে যদি লিফটটা একই ত্বরণে উপরে উঠে। তার মানে এবার উপরের দিকে উঠবে 4 ms ইনভার্স 2 ত্বরণে। 4 ms ইনভার্স 2 ত্বরণে এবার উপরের দিকে উঠবে। উপরের দিকে উঠলে এবার বলের মান কত হবে? তাহলে বলের মান আমরা জানি M × G+, উপরের দিকে উঠলে। সো তখন বলের মান হবে M × G+A। এম এর মান 60, জি এর মান হচ্ছে আমাদের জন্য 10 + 4, সো এটা 14। তো 60 × 14, 6 × 14 = 84 না? মাত্র, হ্যাঁ 84। তাহলে এটা 840 নিউটন। একটা তো মিলতেছে না, ওরা ভুল করছে আর কি। দুইটা অ্যান্সারে অন্য কোথাও অ্যান্সার ভুলে লিখে দিছে আর কি। এটা ছাড়া আর কিছু হবে না। ওদের যে দুইটা মান বের হচ্ছে দুইটা দেখেন খুব কাছাকাছি, একটা 585 আর একটা হচ্ছে 590। সম্ভবই না, আপনি এক ক্ষেত্রে বিয়োগ করে দিচ্ছেন পুরো মানটা, আর এক ক্ষেত্রে যোগ করতেছেন। ঠিক আছে। সো দুইটার মধ্যে আসলে বেশ ডিফারেন্স থাকা লাগে। যেমন আমাদের বের হয়েছে, বেশ ডিফারেন্স বের হয়েছে, একটা 360 বের হয়েছে আর একটা 840 বের হয়েছে। ভুল হয়েছে, ইসেকের বইয়ের অনুশীলনের অ্যান্সার ভুল থাকে, এটা কোনো প্রবলেম না। ওকে। আর কারো কোশ্চেন আছে কিনা একটু বলবো। দিছিলাম যে ওইটা পরে সলভ করবো। এটা ইঞ্জিনিয়ারিং তো, এটার জন্য আমরা একটু ইন্টিগ্রেশন করতে হবে। সো আপাতত এটা রাখি একটু। ওটা একটু ইঞ্জিনিয়ারিং লেভেলের কোশ্চেন, ওগুলা নর্মালি বোর্ডেও আসবে না, ভার্সিটিতেও আসবে না আর কি। ওটা ইন্টিগ্রেশন করে করতে হবে, তো ভাই করাই দিব, সমস্যা নাই। ক্লাস শেষে ভাই একটু মনে করে দিস কষ্ট করে আরেকবার। ক্লাসের শেষ দিয়ে করাই দিব এটা। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? সবাই একটু ম্যাথ গুলো সলভ করা ট্রাই করি না। আমাদের কিন্তু ধাপে ধাপে আসলে পুরা বইয়ের যতগুলো ম্যাথ আছে সবগুলো কিন্তু অল্প অল্প করে সলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ আপনি যখন পরে একসাথে পুরো চ্যাপ্টার শেষ হওয়ার পর বসবেন তখন কিন্তু অনেক বেশি ম্যাথ হয়ে যায়। এই জন্য আমি কি করছি, না আমরা অল্প অল্প করে প্রথম থেকেই শুরু করি। সো অল্প অল্প করে প্রথম থেকে শুরু করলে সবগুলা ম্যাথ একবার অন্তত করা হয়ে যাচ্ছে। আর যারা বইয়ের ম্যাথটা পারফেক্টলি করবেন, বইয়ের ম্যাথগুলো 100% ভাবে পুরোপুরি করবেন, তাদের জন্য আসলে ভার্সিটির কোনো এমসিকিউতেই কখনো প্রবলেম হওয়ার কথা না।
বইয়ের মধ্যে এত ভালো ভালো পরিমাণ ম্যাথ আছে, বেশ কিছু কনসেপ্টের ম্যাথ আছে, ওগুলো সবাই করবেন। করলে আপনার ভার্সিটি প্রশ্ন ব্যাংক যদি কেউ উল্টায়ও থাকেন, দেখবেন যে ম্যাক্সিমাম জিনিসপত্র আপনি পারতেছেন, কারণ আপনার অলরেডি ম্যাথের একটা ভালো বেসিক ক্রিয়েট হয়ে গেছে। সো কারো কোনো কোশ্চেন থাকলে এর পরে এটা একটু বলবেন, সবাই একটু কাইন্ডলি অবশ্যই সলভ করার ট্রাই করবেন কোশ্চেন গুলো। আসেন তাহলে কারো কোনো প্রশ্ন আছে কিনা লাস্টলি চেক করে দেখি। কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, কারো কোনো প্রশ্ন নাই, রাইট? তাহলে আসুন আজকে এতটুকু, এইটুকুই হচ্ছে প্রবলেম। এবার আমরা পড়াশোনায় চলে আসি। তাহলে আমরা পড়তেছিলাম কি? আমরা পড়তেছিলাম হচ্ছে আহ কি নাম এটার, লিফটের কাহিনী লাস্ট পর্যন্ত পড়ছি। এখন আমরা শুরু করব ভরবেগের সংরক্ষণ সূত্র, এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড পার্ট হচ্ছে সংঘর্ষ। তো সবাই একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে, খুবই ইজি একটা জিনিস, একটু খেয়াল করলে হয়ে যাবে। প্রথমে আসেন ভরবেগের সংরক্ষণ সূত্রটা। ভরবেগের সংরক্ষণ সূত্রটা আসে কোত্থেকে? ভরবেগের সংরক্ষণ সূত্রটা আসে নিউটনের থার্ড ল থেকে। সো ওইটা আমরা একটু লিখি যে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র। আচ্ছা, সবাই একটু খেয়াল করবো নিউটনের তৃতীয় সূত্রটা কি। আমরা সবাই মোটামুটি জানি সেটা। নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে, নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে যে প্রত্যেক ক্রিয়াবলেরই ক্রিয়াবলেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল থাকে। সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল থাকে। বিপরীত প্রতিক্রিয়া বল থাকে। প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বল থাকে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত কি বল থাকে? প্রতিক্রিয়া। কি হয় জিনিসটা, একটু এক্সাম্পল দেখি। আমরা সবাই যদিও জানি এটা হচ্ছে সবচেয়ে বেশি ইজি সূত্র নিউটনের, তো সবার আসলে মনে থাকে ব্যাপারটা। তাহলে একটু আসি। আমাদের মনে করেন একটা বলকে আমরা এই দেয়ালের মধ্যে ছুড়ছি। তাহলে বলটাকে যখন দেয়ালের মধ্যে ছুড়বো, এই বলটা গিয়ে দেয়ালের গায়ে আঘাত করবে। তাহলে দেয়ালের গায়ে যখন আঘাত করবে, একটু চিন্তা করবেন, দেয়াল আছে, বলটা গিয়ে কি করছে? আঘাত করছে। তাহলে বলটা দেয়ালের গায়ে একটা কি প্রয়োগ করছে? বল প্রয়োগ করছে। এই যে বলটা প্রয়োগ করছে, কি বলটা দেয়ালের ওপর বল প্রয়োগ করছে। সো এটাকে বলবো আমরা ক্রিয়াবল। এটাকে বলবো ক্রিয়াবল। অন্যদিকে অন্যদিকে এই যে দেয়ালটা আছে, এই যে দেয়ালটা আছে, এই যে দেয়ালটা আছে, দেয়ালটা আবার বলের ওপর অপোজিট দিকে একটা বল প্রয়োগ করবে। সেটাকে আমরা বলবো কি বল? সেটাকে আমরা বলবো প্রতিক্রিয়া বল। তাহলে আসেন, এই যে অপোজিট দিকে একটা বল প্রয়োগ করবে F2, এটা হবে আমাদের প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল। তাহলে ব্যাপারটা কি আসতেছে? দেয়াল আছে, বল আছে, বলটা গিয়ে আঘাত করলো দেয়ালের গায়ে, তাহলে বলটা দেয়ালে গিয়ে বল প্রয়োগ করছে, সো এটাকে বলতেছি ক্রিয়া। অন্যদিকে দেয়ালটা আবার বলের ওপর প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেটা হচ্ছে F2। তাহলে একটু খেয়াল করবো তো, ক্রিয়াটা প্রয়োগ হয়েছে কার ওপর? ক্রিয়াটা কিন্তু প্রয়োগ হয়েছে দেয়ালের ওপর। ক্রিয়াটা প্রয়োগ হয়েছে কার ওপর? দেয়ালের ওপর। অন্যদিকে প্রতিক্রিয়াটা প্রয়োগ হয়েছে কার ওপর? বলের ওপর। ক্রিয়াটা প্রযুক্ত হয়েছে দেয়ালের ওপর, প্রতিক্রিয়াটা প্রযুক্ত হয়েছে কিসের ওপর? বলের ওপর। তাহলে আমরা বলতে পারি ক্রিয়া প্রতিক্রিয়া আসলে দুইটা ভিন্ন বস্তুর মধ্যে কাজ করে। ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন বস্তুর উপর কাজ করে। ভিন্ন বস্তুর উপর কাজ করে। ক্রিয়া প্রতিক্রিয়াটা কিন্তু ভিন্ন বস্তুর উপর কাজ করে। চিন্তা করেন, খুবই সিম্পল, যে আমাদের ক্রিয়াটা পড়ছে কার উপর? দেয়ালের উপর। তো একটা বস্তুর উপর পড়ছে। অন্যদিকে প্রতিক্রিয়াটা পড়ছে কার উপর? বলের উপর। ক্রিয়া আর প্রতিক্রিয়া আসলে দুইটা ভিন্ন বস্তুর উপর কি করতেছে? দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করতেছে। এই হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার কাহিনী। এবং আমরা সুন্দর মতো জানি ক্রিয়া আর প্রতিক্রিয়া পরস্পর সমান হবে, কিন্তু একটা আরেকটার বিপরীত হবে। এই জন্য সুন্দর মতো আমরা একটা কি দিয়ে ফেলি? সুন্দর মতো আমরা একটা মাইনাস দিয়ে ফেলি। সুন্দর মতো আমরা একটা মাইনাস দিয়ে ফেলি। এ হচ্ছে ক্রিয়া আর প্রতিক্রিয়ার কাহিনী। F1 is equals to minus F2। ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা বিপরীত বস্তুর উপর, সরি, দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করবে, এবং ওরা পরস্পর সমান এবং কি হবে? বিপরীত হবে। ওরা পরস্পর সমান এবং বিপরীত হবে। আচ্ছা, ঠিক আছে। তো এতটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে বাকি জিনিস বুঝা আর কোনো প্রবলেম না। খুব ইজিলি বুঝতে পারার কথা। বাকি জিনিসগুলো একটু খেয়াল করলে বুঝে যাবো। তাহলে একটু আসেন আমরা এবার এই ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপারটা থেকে চলে আসি হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের উপর। ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র। খেয়াল করব এই ভরবেগের সংরক্ষণ সূত্র জিনিসটা কি। ভরবেগের সংরক্ষণ সূত্র জিনিসটা হচ্ছে, যখন কোন একটা বস্তুর মধ্যে
ক্রিয়া প্রতিক্রিয়া ব্যতীত বাইরের কোনো বল নাই, অর্থাৎ বাহ্যিক কোনো বল প্রয়োগ হবে না, শুধুমাত্র দুইটা বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া রিলেটেড বলগুলো থাকতে পারবে, ওইটা ওদের নিজেদের মধ্যে বল। সো নিজেদের মধ্যে বল থাকবে, কিন্তু বাইরে থেকে কোনো বল ওখানে এন্টার করতে পারবে না। সো আমরা বলি যে ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রথম শর্ত হচ্ছে বাহ্যিক কোনো বল থাকবে না। কি বল থাকবে না? বাহ্যিক কোনো বল থাকবে না, থাকবে না। তাহলে বাহ্যিক কোনো বল যখন থাকবে না, আমরা শক্তি সংরক্ষণশীলতার নীতি জানি। শক্তি সংরক্ষণশীলতার নীতি হচ্ছে শক্তি সৃষ্টি বা ধ্বংস নয়, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। এই জন্য আগের শক্তি আর পরের শক্তি পরস্পর সমান হয়, এই জন্য মোট শক্তি সবসময় সমান হয়, আগের শক্তি আর পরের শক্তি পরস্পর সমান। এখন আমরা সূত্রটাকে বলতেছি ভরবেগের সংরক্ষণ সূত্র। তার মানে আগের ভরবেগটা সংরক্ষিত হচ্ছে, মানে আগের ভরবেগ আর পরের ভরবেগ পরস্পর কি হবে? সমান। কিন্তু শর্তটা কি? শর্ত হচ্ছে বাইরে থেকে কোনো বল আসতে পারবে না সেখানে, বস্তু দুইটার মধ্যে নিজস্ব বল থাকতে পারবে, কিন্তু বাইরে থেকে কোনো বল সেখানে এন্টার করতে পারবে না। তো বাইরে থেকে যদি কোনো বল এন্টার না করে, তখন আমরা বলি যে ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলবে, যে এই সূত্রটা আসলে হচ্ছে আদি ভরবেগ ইজ ইকুয়ালস টু শেষ ভরবেগ। যে কোনো বস্তুর জন্য এটা খাটবে, যখনই কোনো প্রকার বাইরের কোনো বল নাই, তখনই আদি ভরবেগ এবং শেষ ভরবেগ, অর্থাৎ আগে যতটুকু ভরবেগ ছিল এবং পরে যতটুকু ভরবেগ আসছে, এই দুইটা ভরবেগ পরস্পর কি হইতে বাধ্য হবে? সমান হইতে বাধ্য হবে। এই আগের ভরবেগ আর পরের ভরবেগ পরস্পর সমান হইতে বাধ্য হবে। এই যে আদি ভরবেগ এবং শেষ ভরবেগটা আছে, এরা যে সমান হইলো, এটার উপর বেস করে আমরা কিছু কাহিনী শিখবো। যেমন মনে করেন আমাদের যদি এখানে একটি বস্তু নিয়ে কাহিনী থাকে, কয়টা বস্তু নিয়ে কাহিনী থাকে? শুধু একটা বস্তু নিয়ে কাহিনী থাকে, একটা বস্তু নিয়ে কাহিনী থাকে। তাহলে আমরা আদি ভরবেগ পাবো একটা, শেষ ভরবেগও পাবো একটা, কারণ বস্তুই একটা। তো আদি ভরবেগ একটা আসবে, শেষ ভরবেগ একটা আসবে। তখন আমরা সূত্রটা লিখি এভাবে যে m1u1 ইজ ইকুয়ালস টু আসবে, বা m1v1 ইজ ইকুয়ালস টু লিখি m2v2। অর্থাৎ এই যে ভরবেগটা দেখতেছেন আপনি, এটা ওর আদি ভরবেগ ইন্ডিকেট করতেছে। এই যে ভরবেগ দেখতেছেন আপনি, এটা আপনার শেষ ভরবেগ ইন্ডিকেট করতেছে। আসেন একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে ক্লিয়ার হবে ব্যাপারটা। প্রথমে আসি, যেমন মনে করেন আমাদের কাছে কোন একটা ট্রাক আছে, এটা হচ্ছে একটা ট্রাক। এখন এই যে ট্রাকটা আছে, এই ট্রাকের মধ্যে মনে করলাম আমরা কিছু পরিমাণ বালু আছে, ট্রাকের মধ্যে কিছু পরিমাণ বালু আছে। এখন ট্রাকের মধ্যে যখন কিছু পরিমাণ বালু থাকবে, একটু ইমাজিন করেন যে ট্রাকটা যখন চলতেছে, ওর একটা বালুর ভর আছে। এখন হঠাৎ করে ওর থেকে কিছু পরিমাণ বালু পড়ে গেল, কিছু পরিমাণ বালু কি হয়ে গেছে? পড়ে গেছে। তাহলে কিছু পরিমাণ বালু পড়ে গেল, বালু পড়ে গেল। তাহলে এখান থেকে যদি আমাদের কিছু পরিমাণ বালুটা পড়ে যায়, তাহলে আমরা সবাই বুঝতে পারতেছি এই যে বালুটা পড়ে গেছে, এখানে কোনো বল প্রযুক্ত হয়েছে? নো, জাস্ট এই জিনিসের একটা ভর ছিল, ভরটা পরিবর্তন হয়ে গেছে। ভর ছিল, ভরটা পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ বালুটা নিচে পড়ে গেছে, কোনো প্রকার বল এখানে বাহ্যিক থেকে কোনো বল লাগেনি। তো বাইরে থেকে যদি কোনো বল না লাগে, আমরা আদি ভরবেগ আর শেষ ভরবেগ পরস্পর সমান বলতে পারি। তাহলে ট্রাকের বালু যেহেতু আগে যতটুকু ছিল, ওই বালুটুকু সহ ট্রাকের ভরটা মনে করেন m1 ছিল, এবং ওদের বেগটা v1 ছিল। এরপর যখন বালুটা পড়ে গেল, তখন ভরটা চেঞ্জ হয়ে m2 হয়ে গেল, বেগ মনে করছে v2 হয়ে গেল। তাহলে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রতার নীতি অনুযায়ী m1 v1 ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে তখন? m2 v2। এই যে দেখেন, এখানে জাস্ট একটা বস্তু আছে, কে আছে? একটা বস্তু, কে? ট্রাক। এই জন্য আমাদের একটা আদি ভরবেগ আসছে, একটা শেষ ভরবেগ আসছে, দুইটা পরস্পর কি হয়েছে? সমান হয়েছে। ইমাজিন করেন ট্রাক চলতেছে, হঠাৎ করে বালু পড়ে গেছে, ট্রাকের বেগটা চেঞ্জ হয়ে যাবে, ওই যে এই যে চেঞ্জ হবে, সেটাই হচ্ছে m1 v1 ইজ ইকুয়ালস টু m2 v2। এখন একটা বস্তুর জায়গায় যদি দুইটা বস্তু থাকতো, দুইটি বস্তু দুইটি বস্তু থাকতো, তাহলে কি হইতো? একটা বস্তুর জায়গায় যদি দুইটা বস্তু থাকতো, তাহলে আমরা সবাই এটা মুখস্থ জানি, আসলে m1u1 প্লাস m2u2, দুইটা আদি ভরবেগ আসতো, দুইটা শেষ ভরবেগ আসতো, m2 v2। এই যে এটা আসতো তখন, এই যে বাম পাশে যেটা দেখতেছেন, এটা পুরাটা হচ্ছে আদি ভরবেগ ইন্ডিকেট করতেছে, অন্যদিকে ডান পাশে যেটা দেখতেছি আমরা, এটা পুরোপুরি শেষ ভরবেগ ইন্ডিকেট করতেছে। অর্থাৎ আগের ভরবেগ পরের ভরবেগ আবারও সমান হবে। এবার আদি ভরবেগ কয়টা আসছে? দুইটা, কারণ আমাদের বস্তুই কয়টা আছে? বস্তুই আছে দুইটা। সো আদি ভরবেগও দুইটা, শেষ ভরবেগও কয়টা? দুইটা। এই যে দুইটা বস্তু নিয়ে আদি ভরবেগ, দুইটা বস্তু নিয়ে শেষ ভরবেগ। আশা করি বুঝতে পারছেন, তেমন সমস্যা হওয়ার কথা না। এই ছিল আমাদের দুইটা বস্তু নিয়ে কাহিনী। দুইটা বস্তুর ম্যাক্সিমাম উদাহরণই হচ্ছে যখন কোনো প্রকার সংঘর্ষ হবে দেখবেন।
ঠিক আছে? যখনই কোনো প্রকার সংঘর্ষ টাইপের জিনিসপত্র হবে তখনই আপনি বুঝবেন ওখানে দুইটা বস্তুর কাহিনী মেইনলি আমাদের খাটাইতে হয়। কিরকম? যেমন মনে করেন আমাদের কাছে একটা বস্তু আছে M1 ভরের, ওর একটা বেগ ছিল U1, এই জায়গার মধ্যে একটা বস্তু ছিল M2 ভরের, ওর যে বেগটা আছে সেটা U2। এবার দুইজনে এসে দুইজনের সাথে সংঘর্ষ করছে, সংঘর্ষ করার পর তারপর M1 যে আছে ওর বেগটা হয়ে গেছে V1, M2 যে আছে ওর বেগটা হয়ে গেছে সাপোজ V2, ওর বেগটা সাপোজ হয়ে গেছে V2। তাহলে আমাদের আদি ভরবেগ বের করবো কেমনে? এই যে M1 U1 প্লাস M2 U2, ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ। এই ক্ষেত্রে আবার M1 V1 M2 V2 বের করবো, আমরা সুন্দর মতো বসাবো, তারপর ম্যাথে যেটা বের করতে বলছো এটার ভ্যালুটা বের করবো। তাহলে দুইটা বস্তুর কাহিনী গেল। এরপর হচ্ছে তিনটি বস্তু। তিনটি বস্তু, তিনটি বস্তু যদি হয় তাহলে বস্তু আছে তিনটা, বুঝিয়ে না একটু, বস্তু আছে তিনটা, আদি ভরবেগ কয়টা আসবে? তিনটা, শেষ ভরবেগ কয়টা আসবে? তিনটা। কিরকম? এই যে এটার সাথে মিলে দেখেন, একটা বস্তু, একটা আদি ভরবেগ, একটা শেষ ভরবেগ। দুইটা বস্তু, দুইটা আদি ভরবেগ, দুইটা শেষ ভরবেগ, কারণ বস্তু দুইটা, দুইটা আদি ভরবেগ, দুইটা শেষ ভরবেগ। তিনটা বস্তু যখন, তখন তিনটা আদি ভরবেগ আসবে, এই জন্য হবে M1 U1 প্লাস দিয়ে আসবে M2 U2 প্লাস দিয়ে আসবে M3 U3, তিনটা আদি ভরবেগ আসছে, ইকুয়াল টু তিনটা শেষ ভরবেগ আসবে M1 V1 প্লাস M2 V2 প্লাস দিয়ে M3 V3। এই যে তিনটা আদি ভরবেগ আসছে, তিনটা শেষ ভরবেগ আসছে। কথা বোঝা গেছে? অর্থাৎ আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে বা নির্দিষ্ট সংখ্যক বস্তুর ক্ষেত্রে কখনো প্রয়োগ করি না। ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা একটা বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, দুইটার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, তিনটার ক্ষেত্রেও কি করতে পারি? প্রয়োগ করতে পারি, এন সংখ্যকের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। ঠিক না? তাহলে এনটি বস্তু যখন হবে, এই জন্য আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রের নর্মাল ফর্মুলা এভাবে লিখে, যে এন সংখ্যক বস্তু যদি থাকতো তাহলে সেটা হতো M1 U1 প্লাস M2 U2 প্লাস ডট 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 দিয়ে Mn UN, অর্থাৎ যতগুলো বস্তু আছে ততগুলো আদি ভরবেগ, আবার ততগুলো শেষ ভরবেগ M1 V1 M2 V2 প্লাস দিয়ে ডট 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 Mn Vn, Mn Vn। n সংখ্যক বস্তু থাকলে এই n সংখ্যক আদি ভরবেগ, n সংখ্যক শেষ ভরবেগ আমাদের আসবে। n সংখ্যক বস্তু থাকলে n সংখ্যক আদি ভরবেগ, n সংখ্যক শেষ ভরবেগ আমাদের জন্য আসবে। দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা, বলবো। ট্রাকের উদাহরণটা একটু বলুন তো। হ্যাঁ হ্যাঁ, ম্যাথ করে দিব, সমস্যা নেই। না না, ওই ট্রাকের উদাহরণটা হ্যাঁ ম্যাথ আমি করে দিব, শুনতে ম্যাথ পারি করে দিব, নেট সমস্যা দিতে নেই। পারি। ম্যাথ করাই দিব, এটার সমস্যা নেই, বুঝে যাবি তখন। যে একটা বস্তুর এটার কাহিনী মনে রাখ, যে একটা বস্তু হইলে আমাদের একটা আদি ভরবেগ আসে, একটা শেষ ভরবেগ আসে। উদাহরণ সমস্যা নেই, ওইটার ম্যাথই করাবো এখন, তো ম্যাথের মধ্যে তো আমরা বলবোই একবার, প্যারা আসবে না। আর আর কারো কোনো কোশ্চেন আছে? দেখি তো। ওকে, আর কারো কোনো প্রশ্ন নাই, তাহলে একটু চলে আসেন সবাই এরপরের কোশ্চেনে। সেটা হচ্ছে আমাদের জন্য, ওকে একটা ম্যাথ করি, ম্যাথ, 1 নাম্বার ম্যাথ। তাহলে একটু আসি, সবাই খেয়াল করবো একটু। 1 নাম্বার ম্যাথের মধ্যে আমাদেরকে বলছে যে 1200 কেজি ভরের, 1200 কেজি ভরের, ভরের কোন ট্রাক, কোন ট্রাক 10 MSC ইনভার্স 1 বেগে চলছে, বেগে চলছে। হঠাৎ, হঠাৎ ট্রাকটি থেকে, ট্রাকটি থেকে 200 কেজি বালু পড়ে গেল, 200 কেজি বালু পড়ে গেল। এখন ট্রাকটির বেগ কত? এখন ট্রাকটির বেগ কত? এখন ট্রাকটির বেগ কত? তাহলে একটু ইমাজিন করেন সবাই, খুবই সিম্পল একটা জিনিস। আমাদের কাছে একটা ট্রাক আছে, আসি, এই যে একটা ট্রাক আছে, একটা ট্রাক আছে। এখন ওর ভরটা দিয়ে দিয়েছে আমাকে, যে এই ট্রাকটার ভর হচ্ছে 1200 কেজি, এবং ও যখন চলতেছে ওর বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন একটু পরে কি হয়েছে? একটু পরে এই যে ট্রাকটা আছে আমাদের, এই ট্রাক থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বালু কি হয়ে গেছে আমাদের জন্য, পড়ে গেছে। তাহলে একটু আসেন, আমাদের কাছে এই ট্রাকটা আছে, এই যে ট্রাকটা আছে। এখন ট্রাক থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বালু পড়ে গেছে, কতটুকু পড়ে গেছে? 200 কেজি বালু নিচে পড়ে গেছে। তা 200 কেজি বালু যদি নিচে পড়ে যায়, এখন ট্রাকটার মধ্যে কতটুকু ভর আছে? 200 কেজি বালু পড়ে গেছে, তো এখন ট্রাকটার ভর আছে হচ্ছে 1200 মাইনাস 200, দ্যাট ইজ 1000 কেজি ভর এখন ট্রাকটার মধ্যে আছে। এখন ওর এই 200 কেজি বালু পড়ে যাওয়াতে এখন ওর বেগটা কত হবে, এটাই আমাকে বের করতে বলছে। তাহলে কোয়াইট সিম্পল আসলে ব্যাপারটা। ওর ভর ছিল আগে
1200 কেজি। ওর বেগ ছিল আগে 10 মিটার পার সেকেন্ড। এরপর একটু পরে ওর থেকে 200 কেজি বালু পড়ে যাওয়া, তোর ভর হয়েছে এত, এখন ওর বেগ কত হবে সেটা আমাকে বের করতে বলছে। এখন আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো এখানে কি কোনো প্রকার ক্রিয়া প্রতিক্রিয়া লাগছে না, জাস্ট বালুটা পড়ে গেছে। একটা জিনিস যদি কোথাও থেকে পড়ে যায় ক্রিয়া প্রতিক্রিয়া ব্যতীত, মানে কোনো প্রকার বল কি এখানে আছে না, বস্তুটা জাস্ট পড়ে গেছে, বস্তুটা জাস্ট কি হয়ে গেছে, এখান থেকে পড়ে গেছে। তাহলে বাইরে থেকে কোনো প্রকার বল এখানে আসে নাই যেটার কারণে আমরা বস্তুটাকে ফেলে দিছি, না, আমাদেরকে কোনো উল্লেখ নাই সেটা যে কোনো প্রকার বল বাইরে থেকে লাগছে কিনা। তাহলে আমরা বুঝতে পারতেছি জাস্ট বালুটা নিচে কি হয়ে গেছে, সিম্পল ভাবে পড়ে গেছে। তাহলে আমাদের এই জায়গায় একটা আদি ভরবেগ, এই জায়গায় একটা শেষ ভরবেগ আসবে, এই দুইটা পরস্পর কি আসবে, সমান আসবে। এটাই হচ্ছে আমাদের ভরবেগের সমসূত্র। কিন্তু কয়টা বস্তু এখানে, একটা, সো একটা আদি ভরবেগ আসবে m1v1, একটা শেষ ভরবেগ আসবে m2v2। তাহলে আমাদের v2 বের করতে বলছে, v2 সমান আসবে m1v1 ডিভাইড বাই m2। m1 এর মান ছিল 1200 ইন্টু v1 এর মান ছিল হচ্ছে 10, m2 এর মান দিছে আমাকে 1000। তাহলে এই জায়গা থেকে পাচ্ছি আমরা 12 মিটার পার সেকেন্ড। দেখি তো কে কে বুঝি নাই, একটা আছে এই জন্য একটা দিয়ে কাজ চালাইছি, একটা বস্তু আছে একটা দিয়ে কাজ চালাইছি। এবং এই ম্যাথ গুলো কিন্তু বিশেষ করে ভার্সিটিতে খুব বেশি আসে, তো সবাই একটু মাথা রাখতে হবে। জাস্ট বেসিকটা বুঝলে আসলে তেমন কোনো সমস্যা নেই, মুখস্থ করার কিছু নেই এখানে। আসি, যদি বুঝে থাকি 2 নাম্বার ম্যাথে চলে আসি। 2 নাম্বার ম্যাথের মধ্যে আমাদেরকে বলছে 1200 কেজি, 1200 কেজি ও 800 কেজি ভরের, কেজি ভরের, ভরের দুটি গাড়ি, দুটি গাড়ি বিপরীত দিক থেকে, বিপরীত দিক থেকে, বিপরীত দিক থেকে 54 কিলোমিটার পার আওয়ার ও 54 কিলোমিটার পার আওয়ার ও 72 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে, আসছে। সংঘর্ষের পর, সংঘর্ষের পর, পর দ্বিতীয় গাড়িটি, দ্বিতীয় গাড়িটি বিপরীত দিকে, বিপরীত দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে চলে গেলে, বেগে চলে গেলে প্রথম গাড়িটির বেগ কত, প্রথম গাড়িটির বেগ কত। তাহলে একটু আসেন চিত্র এঁকে ব্যাপারটা বুঝি, তাহলে সবচেয়ে ভালো মতো বুঝে যায় আসলে। পরীক্ষায় যখন ম্যাথ করবেন আপনার তো চিত্র আঁকতে হচ্ছে না, সিম্পল জিনিস আসলে। 1200 কেজি ভরের একটা গাড়ি, 800 কেজি ভরের একটা গাড়ি, দুইটা গাড়ি আছে আমাদের কাছে। তাহলে একটু আসেন, একটা গাড়ি আছে 1200 কেজি ভরের, আরেকটা গাড়ি আছে আমাদের কাছে 800 কেজি ভরের। ওকে, ভেরি গুড। এরপর কি হয়েছে, গাড়ি, দুটি গাড়ি বিপরীত দিক থেকে এত এত বেগে আসতেছে, তার মানে এই দুইটা গাড়ি একজন আরেকজনের অপোজিট দিক থেকে আসতেছে। তাহলে একটা আসতেছে কত বেগে আমাদের জন্য, একটা আসতেছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে আসতেছে, আরেকটা গাড়ি মুখোমুখি আসতেছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে একটু খেয়াল করবো, বেগে আসতেছে, এই যে বিপরীত দিক থেকে মুখোমুখি হয়ে দুইজন আসতেছে। এখন আমাকে বলছে সংঘর্ষের পর, যখন সংঘর্ষ হয়েছে এই দুইজনের মধ্যে সংঘর্ষ হয়েছে, হওয়ার পরে অর্থাৎ মাঝখানে একটা জায়গায় সংঘর্ষ হয়েছে, হইলো, হওয়ার পরে এরপর কি হয়েছে, এরপর হচ্ছে দ্বিতীয় গাড়িটি বিপরীত দিকে 4 বেগে চলে গেছে। তাহলে ও যে দিক থেকে আসতেছিল, ও যে দিক থেকে আসতেছিল তার ঠিক অপোজিট দিকে চলে গেছে। তাহলে একটু আসেন, যে আছে সে অপোজিট দিকে চলে গেছে কত বেগে, 4 মিটার পার সেকেন্ড বেগে চলে গেছে। আমাকে প্রথম যে গাড়িটা দিচ্ছে, দ্যাট ইজ 1200 কেজি ভরের গাড়ি, ওর বেগটা আমাকে বের করতে বলছে। সিম্পল। তাহলে আমরা বুঝতেছি দুইটা বস্তু আছে সংঘর্ষ করছে, কিন্তু সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ মানে বাইরে থেকে কোনো বল আসে নাই, জাস্ট একটার সাথে আরেকটার ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে। বাইরে থেকে কোনো বল আসে নাই, একটার সাথে আরেকটা শুধু ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে। তাহলে আমাকে ভরবেগের সংরক্ষণ সূত্র খাটাইতে হবে, এবং ভরবেগের সংরক্ষণ সূত্র খাটাতে গেলে আমরা দেখতেছি বস্তু আছে কয়টা আমাদের কাছে, দুইটা। সো এই যে একটা বস্তু, এই যে একটা বস্তু, দুইটা বস্তু আছে, দুইটা বস্তু আছে। সো ভরবেগের সংরক্ষণ সূত্র খাটাতে হবে দুই বস্তুর ক্ষেত্রে। অর্থাৎ আমরা সিকোয়েন্স ওয়াইজ যদি নামকরণ করে ফেলি, এটা মনে করেন m1 মনে করছি, ওর বেগটাকে u1 মনে করছি। আচ্ছা, এটা একটা কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, এটাকে মিটার পার সেকেন্ডে নিলে আসবে 15 মিটার পার সেকেন্ড। অন্যদিকে এটার ভরটা হচ্ছে m2 800, ওর বেগটা আদি বেগটা u2, এটাকেও আমরা 3.6 দিয়ে ভাগ করব, মিটার পার সেকেন্ডে চলে যাবে, এটা আসবে 20 মিটার পার সেকেন্ড।
তারপর 1200 কেজি ভরিত M1, সো ওর যে লাস্ট বেগটা আসবে সেটা হবে V1, এটাই বের করতে বলছে। আর দ্বিতীয় বস্তুটার যে লাস্ট বেগটা আছে সেটাকে আমরা বলবো V2। এখন একটু দিকটা দিতে হবে, কারণ আমরা দেখতেছি বেগগুলা সব একই দিকে নাই, ঠিক না? বেগগুলা সব কি একই দিকে আছে? নো, এই জায়গায় একজন আরেকজন অপোজিট দিকে আছে, আবার ও এইদিকে চলে গেছে, ও কোন দিকে যাবে আমরা জানিও না। সো ব্যাপারটা হচ্ছে এই জায়গার মধ্যে একজন আরেকজনের সাথে দিকের ব্যাপারটা চলে আসছে, বেগের দিক, কারণ বেগ অপোজিটে আছে এখানে। সো আমরা কি করব, আমরা ডান পাশটাকে পজিটিভ ধরে নিই, বাম পাশটাকে নেগেটিভ ধরে নিই। ডানকে পজিটিভ ধরে নিই, বাম পাশটাকে কি ধরে নিই? নেগেটিভ ধরে নিই। তাহলে ডান পাশে চলতেছে ও, সো ওর বেগটা আসবে পজিটিভ। ও চলতেছে বাম পাশে, সো ওর বেগটা কি আসবে? নেগেটিভ। সো ওর বেগের আগে সুন্দর মতো আমরা একটা মাইনাস যুক্ত করে দিতে পারি, অর্থাৎ ইউ2 এর মানটা আসবে -20। কেন মাইনাস কেন দিচ্ছি? কারণ ওর বেগটা আমাদের ধরা দিকের সাথে অপোজিট দিকে আছে। তো আমরা এই পাশটাকে পজিটিভ ধরলাম, অপোজিট সাইডটাকে নেগেটিভ ধরলাম। এবার একটু ইমাজিন করেন তো, এই যে বেগটা আছে এটা ডান পাশেই আছে, সো ওর বেগটা কি হবে? আবার পজিটিভ। এর বেগটা আমাকে বের করতে বলছে। সো সিম্পল, আসেন M1U1 প্লাস দিয়ে M2U2 ইজ ইকুয়ালস টু M1V1 প্লাস দিয়ে আসবে আমাদের জন্য M2V2। তাহলে M1 এর মান কত? 1200, U1 এর মান কত? 15, M2 এর মান কত আমাদের? 800, U2 এর মান হচ্ছে -20, M1 এর মান হচ্ছে 1200, V1 এর মান জানি না, প্লাস M2 এর মান হচ্ছে 800, V2 এর মান হচ্ছে 4। তাহলে একমাত্র অজানা জিনিস V1, V1 এর মানটা বের করে ফেলি। দেখি কারো কোনো কোশ্চেন, কোনো প্রবলেম আছে কিনা একটু বলবো। কারো কোনো প্রশ্ন, কোনো প্রবলেম? সিম্পল, এই ম্যাথ গুলাও অনেক বেশি আসে পরীক্ষায়, একটু খেয়াল করলেই তেমন কোনো কষ্ট না এটা। কেউ না বুঝলে একটু দেখেন, বলবেন আমাকে। ওকে, সবাই মোটামুটি বুঝতে পারছেন আশা করি। যদি বুঝতে পারি এরপরে চলে আসি। আচ্ছা আচ্ছা, এই জায়গা থেকে আসলে আমরা একটা সলিউশনে আসবো। সলিউশনটা কি, মানে সলিউশন না, আসলে একটা সিদ্ধান্তে আসবো। সেটা কি, আমাদের কাছে মনে করেন M1U1 প্লাস দিয়ে দিছে M2U2 ইজ ইকুয়ালস টু দিছে M1V1 প্লাস দিয়ে দিছে আমাদের জন্য M2V2। একটু খেয়াল করবেন, এটা হচ্ছে আমাদের দুই বস্তুর জন্য ভরবেগের সরলরেখা সূত্র, একটু আগে লিখে আসছি। আচ্ছা, এখানে আমাকে কয়টা বেগের মান দেওয়া আছে একটু সবাই দেখেন। আমাকে U1 দেওয়া ছিল, U2 দেওয়া ছিল, V2 দেওয়া ছিল একটু আগের কোশ্চেনে। ফলে আমরা V1টা বের করতে পারছি। ভরগুলো সবসময় দেওয়া থাকবে, ভর সবসময় দেওয়া থাকবে ধরে নিই আমরা, ঠিক আছে? সো এখানে আমার কয়টা বেগের মান দিলে অপর একটা শেষ বেগ বের করা যায় একটু খেয়াল করবে। দুইটা আদি বেগ দিলে এবং একটা শেষ বেগ যদি দেওয়া থাকে, তাহলে আমরা অন্য শেষ বেগটা বের করতে পারি। এখন এরকম হইতে পারতো U1 দেওয়া আছে, U2 দেওয়া আছে, V1 দেওয়া আছে, V2টা বের করলাম। অর্থাৎ মিনিমাম আমার তিনটা বেগ লাগবে এখানে, অর্থাৎ দুইটা আদি বেগ লাগবে, একটা শেষ বেগ লাগবে। সো ভরবেগের সংরক্ষণ সূত্রে আসলে, ভরবেগের সংরক্ষণ সূত্রে আসলে U1 আর U2 মানে আদি বেগ তো লাগবেই, এবং একটা মিনিমাম শেষ বেগ লাগবে, V1 বা V2 যে কোনো একজনকে আমার লাগবে। তারপরেই আমি যে কোনো একটা শেষ বেগ নির্ণয় করতে পারি, শেষ বেগ বের করা যায়, তখনই শেষ বেগ বের করা যায়, করা যায়। ব্যাপারটা বুঝছেন কিনা দেখেন আরেকবার একটু বলি। আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রে আদি বেগ দেওয়া আছে, U1 U2 ছাড়া আমি জীবনেও কাজ করতে পারবো না, সো U1 U2 আমার লাগবেই। এবং আমি মনে করেন V1 বের করতে চাচ্ছি, তাহলে V1 যখন বের করতে চাইবো তখন অবশ্যই আমাকে V2 এর মানটা দিয়ে দিতে হবে। অথবা ভাইস ভার্সা, আমি যদি V2 এর মানটা বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে V1 এর মানটা দিয়ে ফেলতে হবে। তাহলে মিনিমাম একটা শেষ বেগ আমার লাগবেই, ঠিক না? অর্থাৎ আদিবেগ দুইটা তো লাগবেই, একটা শেষ বেগও লাগবে। এটাই হচ্ছে ভরবেগের সরণ সূত্রের কাহিনী। এভাবে ভরবেগের সরণ সূত্রে মিনিমাম আমার কাছে একটা শেষ বেগ দরকার হয়। তাহলে এবার একটু আসেন, এটা একটু জেনে রাখলাম, জেনে রেখে এবার সামনের দিকে আরেকটা ম্যাথ করি আমরা। ম্যাথে আসেন আরেকটা করি। আমাদেরকে বলল যে 1200 কেজি ভরের, ভরের কোন ট্রাক, কোন ট্রাক স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে, স্থির অবস্থায়, স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখন কি করছে? এখন হচ্ছে 1500 কেজি ভরের একটি বাস, ভরের একটি বাস
একটি বাস বাস ট্রাকটির সাথে 15 মিটার পার সেকেন্ড বেগে এসে সংঘর্ষে লিপ্ত হয়ে কিছুক্ষণ মিলিত হয়ে চলল। কিছুক্ষণ মিলিত হয়ে চলল। কিছুক্ষণ মিলিত হয়ে চলল। তারপর বলছে কিছুক্ষণ মিলিত হয়ে চললো, এরপর আমাকে বলছে যে হচ্ছে লিপ্ত হয়ে কিছুক্ষণ মিলিত হয়ে চললো, মিলিত বেগটা কত? মিলিত বেগ কত? তাহলে একটু খেয়াল করবো, সিচুয়েশনটা একটু বুঝেন, কোয়াইট সিম্পল আসলে। 1200 কেজি ভরা একটা ট্রাক আছে, ও সুন্দর মতো দাঁড়ায় আছে, কোনো প্রবলেম নাই। অন্যদিকে এমন সময় 1500 কেজি ভরার একটা বাস ও 15 মিটার পার সেকেন্ড বেগে এসে এই ট্রাককে কি মারছে? ধাক্কা মারছে। দ্যাট ইজ হচ্ছে সংঘর্ষে লিপ্ত হয়েছে। সংঘর্ষে লিপ্ত হওয়ার পর কিছুক্ষণ দুইজনে কিভাবে চলছে? মিলিত হয়ে চলছে। অর্থাৎ আমাদের ট্রাক আর বাসটা একজন আরেকজনের সাথে মিলে গেছে, কিছুক্ষণের জন্য দুজন একসাথে চলছে। তাহলে যখন দুজনে একসাথে চলছে তখন ওরা একটা বস্তুর মতো আচরণ করবে। অর্থাৎ এখানে দুইটা বস্তু না, এখানে আসলে কয়টা বস্তুর মতো আচরণ করবে? ওরা একটা বস্তুর মতো আচরণ করবে। ফলে ওদের দুইজনের একটা নির্দিষ্ট বেগ থাকবে, সেটাকে আমরা বলি মিলিত বেগ। দুজনের একটা নির্দিষ্ট বেগ থাকবে, দুজন যেহেতু মিলিত হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। তাহলে আমরা ওই যে পড়ছিলাম, একটা সিস্টেম পড়ছিলাম, মনে আছে? সিস্টেমের মধ্যে কিন্তু সরণ বেগ ত্বরণ এই তিনটা জিনিস সেম থাকে। তো দুটো জিনিস যেহেতু একসাথে হয়ে গেছে, সো ওদের বেগটা কি থাকবে? সেম থাকবে। তাহলে এবার একটু আসেন M1 U1 দিয়ে কাজ করি। তাহলে এটা মনে করছি M1, এটা মনে করছি U1, এটা মনে করছি M2। ওর বেগটা হচ্ছে 0, ও স্থির অবস্থায় দাঁড়ায় ছিল। এরপর দুজনে গিয়ে কি হয়ে গেছে? সংঘর্ষের পরে মিলিত হয়ে গেছে। তাহলে আদি ভরবেগ কি আসতেছে? আদি ভরবেগ আসতেছে M1 U1 প্লাস দিয়ে M2 U2 ইজ ইকুয়ালস টু, শেষ ভরবেগ কি আসতেছে? দুইটা ভর মিলিত হয়ে গেছে, M1 প্লাস M2 হোল ইন্টু ভি। তাহলে আমাদেরকে মিলিত বেগটা বের করতে বলছে, ভিটা বের করতে বলছে। সো M1 U1 প্লাস দিয়ে M2 U2 ডিভাইড বাই আসবে আমাদের M1 প্লাস M2। এই যে আমাদের মিলিত বেগটা বের হয়ে গেছে। দেখেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলবো? কারো কোনো প্রশ্ন? ওকে, কারো কোনো প্রশ্ন নেই, আসেন আরেকটা ম্যাথ করা যাক। 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নের মধ্যে আমাদেরকে বললো, একটু খেয়াল করবেন সবাই, আমাদেরকে বললো যে 50 গ্রাম ভরের ভরের একটি বুলেটকে একটি বুলেটকে বুলেটকে 100 ms ইনভার্স 1 বেগে বেগে ছোড়া হলো ছড়া হলো। বুলেটটি 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 250 গ্রাম ভরের কোনো একটি একটি পাখিকে গিয়ে আঘাত করলো গিয়ে আঘাত করলো করলো 1 নাম্বার কোশ্চেনে বলছে বুলেটটি পাখির ভেতরে রয়ে গেলে বুলেটটি পাখির ভেতরে রয়ে গেলে পাখিটির বেগ কত? 2 নাম্বার কোশ্চেন, বুলেটটি বুলেটটি পাখিকে আঘাত করে বুলেটটি পাখিকে আঘাত করে 50 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেলে পাখিটির বেগ কত? পাখিটির বেগ কত? একটু খেয়াল করবো সবাই।
আচ্ছা, প্রথমত আসেন 50 গ্রাম ভরের একটা বুলেট আছে, 100 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে বুলেটটা। তাহলে একটু আসেন বুলেটটা যদি আমরা একটু আঁকি। এই যে বুলেট আছে, 50 গ্রাম ভরের বুলেটটা আছে, সো আমরা লিখতে পারি 0.05 কেজি ভরের বুলেট, রাইট? এই বুলেটটা 100 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে, সো ওর ভেলোসিটি যেটা আছে বা বেগ যেটা আছে ওটা 100 মিটার পার সেকেন্ড। ছড়ার পর এরপর কি হয়েছে, বুলেটটি 250 গ্রাম ভরের কোন একটা পাখিকে, তাহলে এই জায়গার মধ্যে কোন একটা পাখি আছে মনে করেন, এই যে এই জায়গার মধ্যে পাখি আছে কোন একটা। এখন এই পাখিটাকেও কি করছে, এই পাখিটাকেও গিয়ে আঘাত করছে, তাহলে বুলেট গিয়ে পাখিকে আঘাত করছে। এখন আমাকে কোশ্চেন দিছে, বলছে বুলেটটি পাখির ভেতরে রয়ে গেছে। তাহলে এই যে বুলেটটা দিছি আমরা, এই বুলেটটা এই পাখির ভেতরে কি হয়ে গেছে, রয়ে গেছে। তাহলে পাখিটার বেগ কত? তাহলে প্রথম সিচুয়েশনটাতে আসেন। প্রথম সিচুয়েশনে হয়েছে কি, সংঘর্ষ হয়েছে, মানে পাখি গিয়ে বুলেটটা আঘাত করছে। আঘাত করার পর যে পাখিটা আছে, এই পাখির ভেতরেই বুলেটটা রয়ে গেছে, পাখির ভেতরেই বুলেটটা রয়ে গেছে। তাহলে এখন পাখির ভেতরে যদি বুলেটটা রয়ে যায়, তার মানে সংঘর্ষ হওয়ার পর বস্তুদ্বয় আসলে মিলিত হয়ে গেছে। পাখির ভেতরে যদি বুলেটটা রয়ে যায়, তার মানে কি সংঘর্ষের পরে বস্তু দুজন কি হয়ে গেছে, মিলিত, একসাথে হয়ে গেছে। অর্থাৎ এখন পাখির বেগ যা হবে, বুলেটের বেগও তা হবে, কারণ পাখির ভেতরে ওই বুলেটটা আছে। তাহলে পাখির বেগ যা, বুলেটের বেগও তা। So আমরা সুন্দর মতো বলতে পারি, এখানে একটু খেয়াল করবো সবাই, যে আমরা M1 M2 ধরে ফেলি। তো বুলেটকে M1 ধরি, ওর বেগটা তাহলে U1 আসবে আদি বেগ। পাখির ভরটাকে M2 ধরি, এটা 250 গ্রাম, সো 0.25 কেজি। ঠিক আছে। তারপর ওর যে আদিবেগটা আছে ও অবশ্যই স্থির আছে, সো দাঁড়ায় আছে। এরপর দুজনে মিলিত হয়ে গেছে। মিলিত হওয়ার পর শেষ বেগটা কত বের করতে বলছে, সো সিম্পল, M1 U1 প্লাস দিয়ে M2 U2 ইজ ইকুয়ালস টু M1 প্লাস M2 হোল ইন্টু ভি। এক নম্বরে সলভ এটা। সো ভি নাম্বারে ভির মান কত আসবে, M1 U1 প্লাস দিয়ে M2 U2 ডিভাইড বাই M1 প্লাস M2। সো এই জায়গায় বস্তুটা যে মিলিত হয়ে গেছে এটা আপনি বুঝতে পারলেই আর কোনো প্যারা নাই। অর্থাৎ এবার কি হয়েছে, বুলেটটি পাখির ভিতরে রয়ে গেছে। তো রয়ে যাওয়ার কারণে দুইজনে কি হয়ে গেছে, একটা মিলিত বস্তু হয়ে গেছে। মিলিত বস্তু হওয়া মানে দুইজন মিলে একটা নির্দিষ্ট বেগ হবে। সো ওই নির্দিষ্ট বেগটাই হচ্ছে মিলিত বেগ, এটাই হবে পাখির বেগটা আসলে। এখন পাখির বেগটা হবে ওই মিলিত বেগের সমান। 2 নম্বর কোশ্চেনে চলে আসেন। 2 নম্বর কোশ্চেনে কি বলছে, 2 নম্বর কোশ্চেনে কিন্তু সিচুয়েশন এটা না। 2 নম্বর কোশ্চেনে বলছে বুলেটটি পাখিকে আঘাত করে 50 বেগে বের হয়ে গেছে। তার মানে এবার বুলেটটা বের হয়ে চলে গেছে। অর্থাৎ ব্যাপারটা কি, একটু যদি আমরা চিত্রের মাধ্যমে বুঝতে চাই, তাহলে 2 নম্বর সিচুয়েশনের মধ্যে কিন্তু সেম সিচুয়েশন না। আমাদের বুলেট আছে, আসলো, পাখি আছে, সংঘর্ষ হইলো। সংঘর্ষ হওয়ার পর কি হয়েছে, পাখিটা আছে, বুলেটটাকে ছেদ করে বের হয়ে গেছে 50 মিটার পার সেকেন্ড বেগে। এবার পাখির বেগ বের করতে বলছে। এবার পাখির বেগ বের করতে বলছে। তাহলে একটু খেয়াল করবো, আমাদের M1 তো ও, এটা হচ্ছে ওর U1 100 দিয়ে দেওয়া আছে। পাখিকে M2 ধরলাম, ওর U2 তো 0, জানেন এটা। তারপর কি, পাখি পাখিরকে তো M2 ধরছি, সো M2 ওর ভর তো জানি আমরা, ওর শেষ বেগটা আমাকে বের করতে বলছে। ওর বেগ কত হবে, ওদিকে বুলেটটা কিন্তু 50 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেছে। তাহলে এবার কিন্তু আর মিলিত হয়ে যায় নাই, তাহলে এবার দুইটা আদি ভরবেগ আসবে, দুইটা শেষ ভরবেগ আসবে। সো আদি ভরবেগের মান আসবে M1 U1 প্লাস দিয়ে M2 U2 ইজ ইকুয়াল টু শেষ ভরবেগে আসবে M1 V1 প্লাস দিয়ে M2 V2। তাহলে একটু খেয়াল করব, আমাদের সবগুলো ভ্যালু কিন্তু আছে। M1 হচ্ছে বুলেটের ভর, বুলেটের ভর দিচ্ছে 0.05, ওর আদি বেগ হচ্ছে 100 প্লাস দিয়ে M2 হচ্ছে পাখির ভর 0.25 ইন্টু U2 0 ইকুয়াল টু M1 এর মান হচ্ছে আবারও 0.05 ইন্টু বুলেটটা কত বেগ নিয়ে বের হয়ে গেছে, বুলেটটা কিন্তু 50 বেগ নিয়ে বের হয়ে গেছে, প্লাস পাখির ভর 0.25 ইন্টু ওর V2 মানটা কত সেটা বের করতে হবে। এই যে এটা হবে পাখি। তাহলে পাখি বুলেটের শরীরের ভেতর রয়ে গেলে একরকম কাহিনী থাকবে, আর পাখির শরীরের ভেতর থেকে বের না হইলে আরেক রকম কাহিনী হবে। দেখি তো সবাই বুঝতে পারছে কিনা, কারো সমস্যা থাকলে একটু বলবো। দেখি। ওকে, ভেরি গুড। তারপর একটু চলে আসি।
2 নম্বরে -20, ওই যে ওর বেগটা অপোজিট দিকে, যে এইদিকে আরেকজনের বেগ এইদিকে, তাহলে একটা দিক যদি পজিটিভ হয় তাহলে অপর যে দিক থেকে আসতেছি সেটা নেগেটিভ হবে। এবার আমরা প্রথমে ধরে নিছি যে ডান দিকে যত বেগ থাকবে সবাই পজিটিভ হবে, বাম দিকে যত বেগ থাকবে সবাই নেগেটিভ হবে। এই যে একজন আরেকজনের অপোজিটে, সো এটা কাজ করতেছে কোন দিকে, এটা কাজ করতেছে ডান দিকে, সো এই বেগটা পজিটিভ। এই বেগটা কাজ করতেছে কোন দিকে, এই বেগটা কাজ করতেছে বাম দিকে, সো একে নেগেটিভ। এ কোন দিকে কাজ করতেছে, ডান দিকে কাজ করতেছে, ওর মান পজিটিভ। এ কোন দিকে কাজ করতেছে জানি না, এটাই বের করতে বলছে, সো V1টা বের করতে। এবং দেখবেন হয়তো এটা নেগেটিভ আসছে, নেগেটিভ মানে বুঝবেন কোন দিকে গেছে, এদিকে গেছে, নেগেটিভ মানে বাম পাশে চলে আসছে। ঠিক আছে, এর মানে যখন দুইটা বেগ থাকে তখন একটা আর একটা অপোজিটে থাকলে, একাধিক বেগ যখন থাকে তখন পজিটিভ নেগেটিভ ধরতে হয়, কারণ বেগের দিকটা যদি এদিক ওদিক হয় তাহলে ঝামেলা হয়ে যাবে, প্লাস মাইনাস দিয়ে করতে হয়। সেই তারপরে আসেন, আহ বন্দুকের পশ্চাৎবেগ নামে ছোট্ট একটা জিনিস আছে, সবাই জানেন মোটামুটি, তাও একটু বলে দিই। বন্দুকের পশ্চাৎবেগ, বন্দুকের পশ্চাৎবেগের টপিকটা আসি। আমাদের কাছে মনে করেন একটা বন্দুক আছে, আচ্ছা, আমার কাছে একটা বন্দুক আছে। এখন এই বন্দুকের মধ্যে একটা বুলেট আছে, এই যে বুলেট। আচ্ছা, বুলেট আছে। এখন যেটা বুলেট, বুলেট যেহেতু ছোট, সো ওর ভরটাকে আমরা স্মল এম মনে করলাম। আর বন্দুক যেহেতু বড়, বন্দুকের ভরটাকে আমরা ক্যাপিটাল এম মনে করলাম। এখন কি হবে, আমরা সুন্দর মতো এই জায়গায় ট্রিগারটা চাপছি, ট্রিগার চাপছি। এখন যখন এই জায়গার মধ্যে ট্রিগারটা চাপবো আমরা, অটোমেটিক্যালি এই বুলেটটা দৌড়া শুরু করবে। সো এই বুলেটটা সামনের দিকে একটা কি পাচ্ছে, একটা বেগ পাচ্ছে সামনের দিকে। সো সামনের দিকে ওর বেগটা কত হবে, সামনের দিকে ওর বেগটা হচ্ছে মনে করছি স্মল ভি, যেহেতু ছোট হাতের জিনিস। এরপর বন্দুকটা তখন অপোজিট দিকে একটা ভর গ্রহণ করবে, সেটা হচ্ছে ক্যাপিটাল ভি হয়। কেন অপোজিট দিকে হবে সেটাই আমরা একটু পরে দেখবো। এর আগে চিন্তা করি, যখন সিচুয়েশন এখনো ট্রিগার চাপি নাই, ট্রিগার চাপার আগে অর্থাৎ সংঘর্ষ হওয়ার আগে, কি হওয়ার আগে, সংঘর্ষ হওয়ার আগে, সংঘর্ষ হওয়ার আগে কিন্তু আদিবেগ আর শেষ বেগ দুইটাই, সরি, আদিবেগ দুইজনেরই কত ছিল, জিরো। অর্থাৎ আমাদের বন্দুকের আদিবেগ যদি ছোট হাতের ইউ হয় সেটাও জিরো, আর সরি, গুলির, আর বন্দুকের আদিবেগ যদি বড় হাতের ইউ হয় সেটাও কত, জিরো, দুজনে স্থির। এরপর কি হয়েছে, গুলি মারছি, গুলি মারার কারণে এই গুলিটা একটা বেগ লাভ করছে। তাহলে আদি ভরবেগ আর শেষ ভরবেগ পরস্পর সমান হবে, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া ব্যতীত, কারণ সংঘর্ষ হয়েছে, যে ট্রিগার চাপাতে সংঘর্ষ হয়েছে। সো ক্রিয়া প্রতিক্রিয়া ব্যতীত অন্য কোনো বল নাই। সো আমরা সুন্দর মতো আদি ভরবেগ এম ইউ প্লাস ক্যাপিটাল এম ক্যাপিটাল ইউ ছোট এম ছোট ভি প্লাস ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি লিখতে পারি। তো আদি ভরবেগ আদি আসবে জিরো, এটাও আসবে জিরো, এটা আসবে এম ভি প্লাস দিয়ে ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি। সো ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি সমান মাইনাস স্মল এম স্মল ভি, ক্যাপিটাল ভি সমান আসতেছে মাইনাস স্মল এম ভি ডিভাইড বাই ক্যাপিটাল এম। এই যে একটু খেয়াল করবেন, এই যে দেখেন, ভি এর দিকটাকে যদি আমরা পজিটিভ ধরি, ভি এর দিকটাকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে ভি এর এই মানটা পজিটিভ, ভি এর এই মানটা পজিটিভ আসছে মানে ক্যাপিটাল ভি এর মানটা কি আসছে, নেগেটিভ। অর্থাৎ বন্দুকটা যেহেতু সামনের দিকে বেগ লাভ করছে, তার মানে সরি, গুলিটা যেহেতু সামনের দিকে বেগ লাভ করছে, গুলিটা যেহেতু সামনের দিকে বেগ লাভ করছে, তার মানে বন্দুক অপোজিট দিকে মাইনাস দিকে বেগ লাভ করবে, রাইট। এই যে এই মানটা নেগেটিভ আসতেছে, আজকে আগে একটা মাইনাস আছে। সো এই জন্য আমরা এটাকে বলি বন্দুকের কি বেগ, পশ্চাৎবেগ, কারণ বন্দুক অপোজিট দিকে বলটা অনুভব করে। বন্দুক কোন দিকে বলটা অনুভব করে, অপোজিট দিকে বলটা অনুভব করে। এই জন্য বন্দুকের সূত্রটা মুখস্থ রাখার জন্য ছোট হাত ভাবে এভাবে মনে রাখতে পারেন, ছোট হাতের এম ছোট হাতের ভি, বড় হাতের এম বড় হাতের ভি ইকুয়াল টু জিরো। এই হচ্ছে বন্দুকের ক্ষেত্রে কাহিনী। বন্দুকের এই ম্যাথ গুলো কিন্তু এমসিকিউ তে খুব বেশি আসে। সো মনে রাখতে হবে সূত্রটা খুব ভালো মতো, ছোট এম ছোট ভি প্লাস বড় এম বড় ভি ইকুয়াল টু কি, জিরো। এই হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগের কাহিনী, ভিটা হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ, ক্যাপিটাল ভিটা, আর ছোট হাতের ভি হচ্ছে গুলির বেগ। আসেন একটা ছোট্ট ম্যাথ করে ফেলি, তাহলে সবার কনসেপ্টটা ইয়ে হয়ে গেল, মানে সূত্রটাও মুখস্থ হয়ে গেল। আসেন, আমাকে বলল যে 1.5 কেজি ভরের ভরের কোনো রাইফেল থেকে রাইফেল থেকে থেকে 10 গ্রাম ভরের 10 গ্রাম ভরের কোনো বুলেট বুলেট 100 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, 100 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো।
হলো হলো বন্দুকের পশ্চাৎ বেগ কত? বন্দুকের পশ্চাৎ বেগ কত? বন্দুকের পশ্চাৎ বেগ কত? এবার একটু খেয়াল করবো। তাহলে হচ্ছে ছোট এম ছোট ভি দিয়ে ওভাবে কাজ করে, তাহলে এটা হচ্ছে রাইফেল বড় বড় এম, এটা হচ্ছে বন্দুক বুলেট ছোট এম, ওর বেগটা ছোট ভি। তাহলে আমরা তো একটু আগে পড়ে আসছি ছোট হাতের এম ছোট হাতের ভি প্লাস বড় হাতের এম বড় হাতের ভি ইকুয়াল টু 0। ছোট হাতের এম সমান আসবে 0.01 কেজি, ওর বেগ হচ্ছে 100 প্লাস বড় হাতের এম হচ্ছে 1.5 ইন্টু ওর বেগটা ক্যাপিটাল ভি বের করতে হবে। সো ইকুয়াল টু 0, ক্যাপিটাল ভি সমান আসছে মাইনাস 0.01 ইন্টু 100 ডিভাইড বাই 1.5। এই হচ্ছে আমাদের বন্দুকের কি বেগ? পশ্চাৎ বেগ। যখন আমরা এই ক্ষেত্রে অ্যান্সারটা বলি, পশ্চাৎ বেগ যখন বলতেছি, পশ্চাৎ মানে এমনিতেই বোঝাচ্ছে কোন দিকে, পশ্চাৎ মানে এমনিতে অপোজিট দিকটা বুঝে দিচ্ছে না, তাহলে আবার আমার মাইনাস দেওয়ার দরকার আছে? একটু বুঝিয়েন। পশ্চাৎ মানে আমরা কি বুঝতেছি? পশ্চাৎ মানে এই যে, একটু খেয়াল করবো, আমাদের বন্দুকটা আমরা বুঝতেছিলাম অটোমেটিক্যালি কোন দিকে চলে যাচ্ছে, পশ্চাতে চলে যাচ্ছে। কেমনে বুঝছিলাম? কারণ ভি এর মানটা নেগেটিভ আসছে, তাহলে ভি এর মানটা পশ্চাৎ দিকটা বুঝাচ্ছে। এখন আমি যদি অলরেডি পশ্চাৎ বেগ বলে দিই, তাহলে আর মাইনাসটা দেওয়ার দরকার আছে? কারণ মাইনাসটাই তো ইন্ডিকেট করতেছে পশ্চাৎ। তা আমি যদি অলরেডি পশ্চাৎ বলে দিই, আর মাইনাসটা দেওয়ার দরকার হয় না। যেন পশ্চাৎ বেগ বললে আমরা আর মাইনাস ইউজ করব না। পশ্চাৎ বেগ বললে আর মাইনাস ইউজ করব। যদি বলে বন্দুকের বেগ কত, তাহলে মাইনাস দিয়ে করব, কারণ তখন পশ্চাৎটা বলা হয় নাই, কারণ মাইনাস দিয়ে পশ্চাৎ বোঝানো হয়। কথা কি ক্লিয়ার সবার? দেখেন তো কারো সমস্যা আছে কিনা। বন্দুকের বেগ বললে মাইনাস ইউজ করবেন, পশ্চাৎ বেগ বললে আর মাইনাস ইউজ করব না। ওকে, কারো কোনো প্রশ্ন নাই? আসেন আরেকটা ম্যাথ করি, এই ম্যাথ দিয়ে শেষ মোটামুটি আমাদের মেইন ভরবেগের সংঘর্ষের কাহিনী। আসেন ম্যাথ। আচ্ছা একটু খেয়াল করবো সবাই, আমাদের কাছে মনে করছে একটা নৌকা আছে, নৌকা আছে, একটা নৌকা আছে। এই নৌকার যে ভরটা আছে, এই নৌকার ভরটা হচ্ছে 200 কেজি ভরের একটা নৌকা আছে। এই নৌকার দুই প্রান্তে দুইজন বালক দাঁড়ায় আছে। একজন বালকের ভর হচ্ছে 40 কেজি, আর একজন বালক দাঁড়ায় আছে যার ভর হচ্ছে 30 কেজি। দুজন বালক দুই প্রান্তের মধ্যে দাঁড়ায় আছে। এখন বললো কি, বললো যে স্থির নৌকাতে বালকদ্বয় দুই প্রান্তে দাঁড়িয়ে আছে, বালকদ্বয় দুই প্রান্তে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। এরপর বললো কি যে 40 কেজি ও 30 কেজি বালকদ্বয় 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 বিপরীত দিকে বিপরীত দিকে যথাক্রমে যথাক্রমে 6 মিটার পার সেকেন্ড ও 4 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিলে নৌকার বেগ কত? নৌকার বেগ কত? তাহলে একটু খেয়াল করবো। প্রথম হচ্ছে স্থির নৌকাতে তিনজন একসাথে দাঁড়ায় আছে, নো প্রবলেম। এরপর 40 কেজি ও 30 কেজি বালকদের বিপরীত দিকে, তার মানে এই যে বালক আছে ও এবং ও পরস্পর একই দিকে না, একজন একজনের অপোজিট দিকে। সো একজন আরেকজনের বিপরীত দিকে লাফ দিছে। এই যে লাফ দিছে যথাক্রমে 6 আর 4 বেগে লাফ দিছে, তাহলে একজন 6 বেগে লাফ দিছে, একজন 4 বেগে লাফ দিছে। তো ওইটা একটু লিখি আসেন। আচ্ছা, এ লাফ দিছে 6 বেগে, এ লাফ দিছে 4 বেগে। ঠিক আছে, এখন নৌকার বেগটা বের করতে বলছে। কিসের বেগ বের করতে বলছে? আমাকে নৌকার বেগ কত বের করতে বলছে। তাহলে প্রথম সিচুয়েশনে সবার আদি বেগটা 0, কারণ সবাই একসাথে দাঁড়ায় আছে। সো U1 U2 U3 সমান 0, কোনো সমস্যা নেই। আচ্ছা, নৌকার ভরটাকে M1 মনে করি, তারপর এই বালকরে M2 মনে করি, এই বালকরে M3 মনে করছি। ওকে, এবার আসেন লাফ দিছে, যে লাফ দেওয়ার সময় দেখেন তো
এর বেগের দিক আর এর বেগের দিক বলছে বিপরীত দিকে। তাহলে আমাদের এই দুইটা বেগ যে বিপরীত দিকে বলা আছে, বলার কারণে এখন কি আপনি প্লাস মাইনাস ধরা ছাড়া ম্যাথ করতে পারবেন না? কারণ বেগ দুইটার দিক একই দিকে না, সো প্লাস মাইনাস ধরতেই হবে। সো আমরা আমাদের কনভেনশনাল নিয়মে, মানে আমরা যে সিস্টেমে করি, ডান দিকটা পজিটিভ ধরে নিলাম, বাম দিকটা কি ধরে নিলাম, বাম দিকটা নেগেটিভ ধরে নিলাম, ডান পজিটিভ বাম নেগেটিভ ধরে নিলাম। তাহলে কনফিউশন হইলো না। তাহলে একটু খেয়াল করবো, সবার আদি বেগ তো পেয়ে গেছি। ওর শেষ বেগটা কত বের করতে বলছে? ওর শেষ বেগটা দিয়ে দিছে 6, যেটা বাম দিয়ে কাজ করতেছে, সো নেগেটিভ দিলাম। ওর বেগটা 6, নেগেটিভ দিলাম। অন্যদিকে এর যে বেগটা আছে সেটা হবে হচ্ছে v3, m3 এর বেগ v3। ও কোন দিকে কাজ করতেছে? ডান দিয়ে কাজ করতেছে। ডান দিকে মানে কি? পজিটিভ। ডান দিকে মানে পজিটিভ, সো কোনো সমস্যা নেই। সিকোয়েন্স ওয়াইজ বস্তু কয়টা আছে আপনাকে বুঝতে হবে। আপনি দেখতে পাচ্ছেন m1 আছে, m2 আছে, m3 আছে। কয়টা বস্তু? তিনটা বস্তু। তো তিনটা বস্তুর জন্য তিনটা বস্তুর ভরবেগের সমকরণ সূত্র খাটাবেন। m1 u1 প্লাস দিয়ে m2 u2 প্লাস দিয়ে m3 u3 is equals to m1 v1 প্লাস দিয়ে m2 v2 প্লাস দিয়ে m3 v3। এই যে তিনটা বস্তু, এই জন্য তিনটা আদি ভরবেগ। তিনটা বস্তু, এই জন্য তিনটা শেষ ভরবেগ। তাহলে সিকোয়েন্স ওয়াইজ যদি আগাই, আমরা m1 এর মান কত দেখতেছি? 200 কেজি। আচ্ছা, ভর বসানোর দরকার নেই, কারণ কারণ কি সবার এই জায়গায় আদি বেগটা কত? 0। সো এই ইন টোটাল মানটা কত চলে আসবে? 0। সবার আদি বেগটা 0, সো ইন টোটাল মান 0। এবার বসে m1 হচ্ছে 200, v1 এর মান জানি না, প্লাস m2 এর মান হচ্ছে কত আমাদের জন্য? 40। ওর বেগটা হচ্ছে -6, প্লাস m3 এর মান হচ্ছে 30, v3 এর মান হচ্ছে 4। এই হচ্ছে v1। এই v1 এর ভ্যালুটাই আমাকে বের করতে বলছে। বের করে ফেলবো যে নৌকার বেগটা কত। দেখেন তো, কেউ না বুঝলে একটু বলবো তাড়াতাড়ি। কেউ না বুঝলে একটু বলেন। ওকে, সবাই আশা করে বুঝছি। এতটুকু গেল আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। এবার আমরা একটু করে সংঘর্ষ জিনিসটা পড়ি। আসেন আজকে শেষ করি এই ব্যাপারটা, নইলে ক্লাস বড় হইতেই থাকে। এই সপ্তাহের মধ্যে মোটামুটি দেখা যাক শেষ করা যায় কিনা আমাদের এই চ্যাপ্টারটা। তাহলে আমরা বেশ বড় একটা ধকল থেকে বেঁচে যাব। নিউটনের বলবিদ্যাটাই সবচেয়ে বড় আসলে বলতে গেলে আমাদের ফার্স্ট পার্টের মধ্যে। তো আসেন সংঘর্ষ। এবং এই জায়গা থেকে নিউটনের বলবিদ্যা থেকে প্রায় বলা যায় প্রত্যেকটা পরীক্ষা, যে পরীক্ষাতে যদি 20টা এমসিকিউ থাকে, নিউটনের বলবিদ্যা থেকে 2টা থেকে 3টে এমসিকিউ থাকে এই জন্যই। আর আমাদের অ্যাডমিশনে নিউটনের বলবিদ্যা, মেডিকেল ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং সব জায়গায় আসলে বেশি ইম্পর্টেন্ট। আসেন, তো সংঘর্ষ জিনিসটা একটু করে খেয়াল করবো সবাই। সংঘর্ষ ওই যে ধাক্কাধাক্কি করবে একজন একজনের সাথে। সংঘর্ষ মানে আসলে সিম্পল কথায় বুঝায় দুইটা বস্তুর মধ্যে যখন কি থাকে, দুইটা বস্তুর মধ্যে যখন ক্রিয়া প্রতিক্রিয়া থাকে। দুইটা বস্তুর মধ্যে যখন কি থাকে, দুইটা বস্তুর মধ্যে যখন ক্রিয়া প্রতিক্রিয়া থাকে। দুইটা বস্তুর মধ্যে যখন কোনো প্রকার কি থাকে, দুইটা বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া যখন থাকবে, তখন সেটাকে সংঘর্ষ বলে। এই যে দেখেন, যখন দুইটা গাড়ি এসে লাগতেছে, একজন আরেকজন ক্রিয়া, আরেকজন প্রতিক্রিয়া দিচ্ছে। থাপ্পড় মারতেছেন, থাপ্পড় মারলে একজন ক্রিয়া দিচ্ছেন, আরেকজন প্রতিক্রিয়া দিচ্ছেন হাতের ওপর। সো সংঘর্ষ মানে ক্রিয়া প্রতিক্রিয়া হবে সেখানে। এখন এই যে সংঘর্ষ মানে ক্রিয়া প্রতিক্রিয়া হবে, এই সংঘর্ষটা আমরা দুই প্রকার করছি। একটা সংঘর্ষ হচ্ছে একটা সংঘর্ষ হচ্ছে আসলে একটা সংঘর্ষকে আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ। আরেকটা সংঘর্ষকে বলি আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ। একটা সংঘর্ষ হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা সংঘর্ষ হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এবার একটু আসেন, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ আমরা সবাই মোটামুটি জানি। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে যেই সংঘর্ষের মধ্যে কোনো প্রকার শক্তি অপচয় হয় না। শক্তি অপচয় হয় না। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কোনো প্রকার শক্তি কি হবে না, কোনো প্রকার শক্তি অপচয় হবে না। অস্থিতিস্থাপক সংঘর্ষ মানে যেই প্রকার ক্ষেত্রে শক্তি অপচয় হবে। শক্তি অপচয় হবে হবে। ব্যাপারটা কি একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন। মনে করেন আমাদের কাছে দুইটা বস্তু আছে, এই যে একটা বস্তু আছে, এই যে একটা বস্তু আছে। এখন এই দুটা বস্তুর একটা আদি বেগ আছে u1, আর একটা আদি বেগ আছে এই যে u2।
এবার দুজনের মধ্যে একটা সংঘর্ষ হইলো, সংঘর্ষ হওয়ার পর এই যে লাল বস্তুর বেগ, ওর বেগটা হয়ে গেছে মনে করছি V1, যে নীল বস্তু আছে ওর বেগটা মনে করছি হয়ে গেছে V2। এবার একটু খেয়াল করো। আচ্ছা, এই বস্তু দুইটা প্রথমে চলতেছিল, তাহলে এই বস্তুটা যদি প্রথম অবস্থায় চলতে থাকে, তাহলে যে বস্তুগুলো গতিশীল থাকে, গতিশীল বস্তুর মধ্যে আমরা সবাই জানি কি শক্তি থাকে, গতিশক্তি থাকে। তাহলে এই জায়গায় বস্তু দুটার মধ্যে কি শক্তি থাকবে, গতিশক্তি থাকবে। আবার এই দুইটা বস্তুর মধ্যেও কি শক্তি থাকবে, অবশ্যই গতিশক্তি থাকবে। দুইটা বস্তুর মধ্যে অবশ্যই কি শক্তি থাকবে, দুইটা বস্তুর মধ্যে অবশ্যই গতিশক্তি থাকবে। তাহলে এই বস্তুতেও গতিশক্তি থাকবে, এই বস্তুর মধ্যেও কি থাকবে, গতিশক্তিটা থাকবে, এটা শিওর। এবার একটু খেয়াল করো, এই দুইটা বস্তুর মধ্যেই যদি গতিশক্তি জিনিসটা থাকে, এখন খেয়াল করুন তো, এই একটা গতিশক্তি নিয়ে চলতেছে, এখন মনে করুন কোন প্রকার শক্তির অপচয় হয় নাই, তার মানে এই সংঘর্ষের মধ্যে কোন প্রকার শক্তি কি খরচ হবে, এই গতিশক্তি থেকে কোন প্রকার শক্তি কি খরচ হবে না, কারণ শক্তির অপচয় হয় নাই। সো গতিশক্তি যেটা দিয়েও চলতেছিল, এই সংঘর্ষের কারণে কোনো শক্তি নষ্ট হয় নাই। সো ওর গতিশক্তিটা হুবহু যা ছিল তাই রয়ে যাবে, ওর গতিশক্তিটা হুবহু যা ছিল তাই রয়ে যাবে, কারণ এই জায়গায় সংঘর্ষের মধ্যে কোনো প্রকার শক্তির কি হয় নাই, অপচয় হয় নাই। সে শক্তির অপচয় যখন না হয় বা স্থিতিস্থাপক সংঘর্ষ যখন হয়, তখন আগে যতটুকু গতিশক্তি ছিল এবং পরে যতটুকু গতিশক্তি ছিল পরস্পর কি হবে, সমান। এই জন্য স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার শর্ত কি, স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার শর্ত হচ্ছে যে আদি গতিশক্তি ও শেষ গতিশক্তি পরস্পর কি হবে, সমান। আদি গতিশক্তি ও শেষ গতিশক্তি পরস্পর কি হবে, সমান। শেষ গতিশক্তি পরস্পর সমান। এটা হচ্ছে কি, স্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ যখন শক্তির কোনো কি হচ্ছে না, অপচয় হচ্ছে না, তখন আদি আর শেষ গতিশক্তি সমান হবে। অন্যদিকে অস্থিতিস্থাপক সংঘর্ষ, একটু খেয়াল করবো, অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে, অস্থিতিস্থাপক সংঘর্ষ মানে শক্তির অপচয় হয়েছে এবার। আচ্ছা, শক্তির অপচয় হলে কি হবে, আমার কাছে মনে করেন 100 জুল শক্তি ছিল, এখন আমি এই সংঘর্ষ করার কারণে 20 জুল পরিমাণ শক্তি আমার অপচয় হয়ে গেছে। অপচয় হয়েছে মানে এই 100 থেকেই তো 20টা খরচ হয়ে গেছে। তাহলে এখন শেষ গতিশক্তি হিসেবে কত জুল থাকবে, 80 জুল। তাহলে আগের গতিশক্তি আর পরের গতিশক্তি এখন সমান হওয়া সম্ভব না, কারণ কিছু পরিমাণ শক্তি কি হয়ে গেছে, খরচ হয়ে নষ্ট হয়ে গেছে। সো আমরা সিম্পল কথা বলতে পারি, তখন আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি পরস্পর কি হবে না, সমান হবে না। আদি গতিশক্তি ইজ নট ইকুয়াল টু শেষ গতিশক্তি, নট ইকুয়াল টু শেষ গতিশক্তি। তাহলে সিম্পল কথায় মাথায় রাখবো কেমনে, স্থিতিস্থাপক সংঘর্ষ মানে শক্তির অপচয় হয় না, আর অস্থিতিস্থাপক মানে শক্তির অপচয় হয়। অস্থিতিস্থাপক মানে শক্তির অপচয় হবে, ফলে সমান হবে না, আদি গতিশক্তি আর শেষ গতিশক্তি সমান হবে না। আর যদি কি হয়, আমাদের শক্তির অপচয় না হয়, তাহলে আদি গতিশক্তি আর শেষ গতিশক্তি পরস্পর সমান হবে, সেটা আমি স্থিতিস্থাপক সংঘর্ষ। এখন আমার কোশ্চেনে পরীক্ষার মধ্যে এরকম আসে যে আদি গতিশক্তি, সরি আদি গতিশক্তি না, সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, এটা কেমনে প্রুফ করব। সো আমরা কিভাবে কাজ করব, কোশ্চেন আসে এভাবে, সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, নাকি অস্থিতিস্থাপক, সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। এই কোশ্চেনটা অনেক বেশি আসে, সো সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করবো। সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, একটু খেয়াল করলে বুঝে যায়। সেটা হচ্ছে, একটু ইমাজিন করেন, আমাদের আগে একটা গতিশক্তি ছিল, পরে একটা গতিশক্তি ছিল, এই গতিশক্তি কিন্তু আমরা বের করতে পারি, রাইট? গতিশক্তি বের করে কেমনে, ভর যদি ধরি আমরা, এর ভরটা M1 ধরি, এর ভরটা M2 ধরি, এর ভরটা M1, এর ভরটা M2, তাহলে আদি গতিশক্তি বের করা কোনো ব্যাপার না। কয়টা বস্তু আছে, একটা, দুইটা, দুইজনেরই বেগ আছে, তাহলে দুইজনেই গতিশক্তি থাকবে। গতিশক্তি বের করার ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার। সো আমরা সুন্দর মতো আদি গতিশক্তি আগে বের করবো, আদি গতিশক্তি আগে বের করবো। সেটা কি আসবে, হাফ দিয়ে, হাফ দিয়ে প্রথম বস্তুর ক্ষেত্রে দেখেন M1 U1 স্কোয়ার, প্লাস পরের বস্তুর ক্ষেত্রে দেখেন হাফ দিয়ে, ওর ভর হচ্ছে M2, ওর বেগ হচ্ছে U2 স্কোয়ার। আদি গতিশক্তিটা বের করবো, ভ্যালু গুলা দেওয়া থাকবে আমাকে। এরপর আমরা শেষ গতিশক্তি বের করব, শেষ গতিশক্তি বের করব। শেষ গতিশক্তি বের করার সময়, শেষ গতিশক্তি বের করার সময় দেখেন তো, শেষ গতিশক্তি বের করার সময় সেম, ওর একটা বেগ আছে, ওরও একটা বেগ আছে। সো এই ক্ষেত্রেও আমরা আবার হাফ এম ভি স্কোয়ার খাটাবো, হাফ প্রথম বস্তু M1, ওর শেষ বেগ V1 স্কোয়ার, প্লাস হাফ M2 V2 স্কোয়ার। এরকম করে আমরা আদি গতিশক্তিটাও নির্ণয় করব, প্রথমে বেগ টেক দেওয়া থাকবে, শেষ গতিশক্তিটা আমরা নির্ণয় করব, বেগ টেক সবকিছু, ভরটা সবকিছু দেওয়া থাকবে। এরপর আমরা দেখবো আদি গতিশক্তি আর শেষ গতিশক্তি সমান হয়েছে কিনা। যদি দেখি যে আদি গতিশক্তি, আদি গতিশক্তি
ও শেষ গতিশক্তি পরস্পর কি হয়ে গেছে? সমান। আদি গতিশক্তি ও শেষ গতিশক্তি যদি দেখি পরস্পর কি হয়ে গেছে? সমান হয়ে গেছে, তখন সেই সংঘর্ষের নাম আমরা দিয়ে ফেলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। সেই সংঘর্ষের নাম আমরা কি দিয়ে ফেলবো? স্থিতিস্থাপক সংঘর্ষ। আর অন্যদিকে যদি দেখি যে আমরা আদি গতিশক্তি আর শেষ গতিশক্তি পরস্পর ইকুয়াল হইল না, নট ইকুয়াল টু, শেষ গতিশক্তি সমান হইল না, দুইটা মান বের করলাম দেখলাম সমান হয় নাই, তখন বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। তখন বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। দেখেন তো কারো বুঝতে সমস্যা আছে কিনা? দুইটা গতিশক্তি বের করব, আদি গতিশক্তিটাও বের করব, শেষ গতিশক্তিটাও বের করব। যদি সমান মিলে জায়গা দুইটা, তাহলে আমরা বুঝবো সংঘর্ষটা স্থিতিস্থাপক। যদি দেখি যে না, মিলল না, দুইটা ভ্যালু পরস্পর মিল খায় নাই, তার মানে কি আদি আর শেষ সমান না, অস্থিতিস্থাপক সংঘর্ষ। দেখি কারো কোনো সমস্যা আছে কিনা তাড়াতাড়ি। দেখেন ওকে, কারো কোনো সমস্যা নেই। কারো যদি কোনো সমস্যা না থাকে তাহলে এবার একটু আসি, আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কিছু সূত্র পড়বো। তো সূত্রগুলো পড়ার আগে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে শেষ বেগের সূত্র পড়বো। লিখলাম স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে শেষ বেগের সূত্র, এগুলো শুধু স্থিতিস্থাপকের ক্ষেত্রে খাটবে। সো খেয়াল করবো, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ক্ষেত্রে শেষ বেগের সূত্র, শেষ বেগের সূত্র। আচ্ছা, এই সূত্রগুলো খাটানোর আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিব। সো সবাই একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে। কিছু কথা বলবো, যেমন আমরা একটা কথা বলছিলাম, এই সূত্রটা অবশ্যই দুইটা বস্তুর ক্ষেত্রে খাটবে, এটা একটু মাথা রাখবেন, দুইটি বস্তু। সো যেহেতু এটা একটা সংঘর্ষ, সংঘর্ষ মানেই অবশ্যই ভরবেগের সংরক্ষণ সূত্র মানবেই, সংঘর্ষ মানেই ভরবেগের সংরক্ষণ সূত্র মানবে। সো ভরবেগের সংরক্ষণ সূত্র যদি মেনে চলে, ভরবেগের সংরক্ষণ সূত্রে একটা ছোট্ট ঝামেলা ছিল, সেটা মনে করছি আমি বলছিলাম প্রথমেই, একটু খেয়াল করবেন। m2u2 is equals to m1v1 প্লাস দিয়ে m2v2, এটা ছিল আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। এটা ছোট্ট ঝামেলা ছিল। ঝামেলাটা কি ছিল? ঝামেলাটা বলছিলাম আমি যে আমি মনে করেন v1 এর মান বের করতে যাচ্ছি, শেষ বেগটা বের করতে যাচ্ছি, তাহলে আমার কার কার মান লাগবে? আমার তো আদি বেগ দুইটার মান লাগবেই, u1 u2 তো লাগবেই, এক্সট্রা করে আবার আমাকে v2টাও লাগবে। অর্থাৎ যে কোনো একটা শেষ বেগ বের করতে চাইলে, যে কোনো একটা শেষ বেগ বের করতে চাইলে অপর শেষ বেগ আমার লাগবে। যে কোনো একটা শেষ বেগ বের করতে চাইলে অপর শেষ বেগ অবশ্যই আমার লাগবে। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের একটা ঝামেলা, যে আমার কাছে যদি দুটো আদি বেগ দেওয়া থাকে, তাহলে আমরা ডিরেক্ট শেষ বেগটা বের করতে পারি না। কেন? কারণ এই যে আমার একটা শেষ বেগ অন্তত লাগবে। এই জন্য এই জন্য এই জন্য এখন আমরা কি করব, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এমন সূত্র বের করব যেখানে শুধুমাত্র আদিবেগ দেওয়া থাকলেই, শুধুমাত্র আদিবেগ থাকলেই, আদিবেগ, আদিবেগ মানে কে কে আছে? u1 আর কে? u2। আদিবেগ থাকলেই আমার কাছে শুধু u1 আর u2, দ্যাট ইজ শুধু আদিবেগ দুটো থাকবে, তাহলে আমরা ডিরেক্ট শেষ বেগ বের করে ফেলতে পারবো। শেষ বেগ v1 v2 বের করা যায়, বের করা যায় কোন সূত্রের মাধ্যমে? এই স্থিতিস্থাপক সংঘর্ষের এই সূত্রটার মাধ্যমে। শুধু আদিবেগটা দেওয়া থাকবে আমাকে, অর্থাৎ u1 আর u2 দেওয়া থাকবে, যে কোনো শেষ বেগ না দিলেও আমরা মান বের করতে পারবো। মান কি করতে পারবো? বের করতে পারবো। এটার ক্ষেত্রে কি ছিল? না, এটার ক্ষেত্রে আমাদের অবশ্যই u1 u2 এবং আরেকটা শেষ বেগ দরকার ছিল। এই ছাড়া আমরা অন্য শেষ বেগটা বের করতে পারতাম না। কিন্তু এখন আমরা ওই সূত্রগুলো দিব যেটাতে শুধু আদি বেগ থাকবে, আমরা বরাবর কি বেগ বের করে ফেলবো? শেষ বেগ বের ফেলবো। এই সূত্রগুলো একটু টেকনিক দিয়ে মনে রাখতে হবে। কি দিয়ে মনে রাখতে হবে? একটু টেকনিক দিয়ে। তাহলে আসেন টেকনিকটা কি সবাই একটু খেয়াল করবেন। তাহলে প্রথমে আসি, আমাদের শেষ বেগ বের করার সময় লিখলাম v1 আর v2, এই দুজনকে তো আমরা বের করতে যাচ্ছি, শেষ বেগ দুইটাকে তো আমরা কি করতে যাচ্ছি? বের করতে চাচ্ছি। তাহলে v1 লিখে ব্র্যাকেট দিবেন, u1 লিখবেন, প্লাস ব্র্যাকেট দিবেন, u2 লিখবেন। দেখেন সেম এই জায়গায় ব্র্যাকেট দিবেন, u1 লিখবেন, প্লাস ব্র্যাকেট দিবেন, u2 লিখবেন। সিম্পল। দাগ দিবেন, দাগ দিবেন, দাগ দিবেন, দাগ দিবেন, কোনো সমস্যা নেই। তাহলে কি বললাম? দুই ক্ষেত্রে ব্র্যাকেট দিব, u1 লিখবো, প্লাস দিব, ব্র্যাকেট দিব, u2 লিখবো। এরপর টেকনিক কি? এরপর টেকনিক হচ্ছে আমরা নিচে সবসময় দুইটা ভরকে অবশ্যই যোগ করে দিব। নিচে সবসময় দুইটা ভরকে যোগ করে দিব। এই যে এখানেও m1 প্লাস m2, এখানেও m1 প্লাস m2।
এরপরের টেকনিকটা একটু খেয়াল করবো, একটু ছোট্ট করে খেয়াল করবো, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে দেখেন এই জায়গায় আমার বেগটা কি আছে, v1। v1 মানে প্রথম বস্তু শেষ বেগ, v1 মানে প্রথম বস্তু শেষ বেগ। আচ্ছা, প্রথম বস্তুর আদি বেগ ছিল কোনটা, u1। অর্থাৎ v1 এর আগের ভাই ছিল বা বড় ভাই ছিল u1। u1 থেকে তারপর কে আসছে, v1 আসছে। u1 থেকে তারপর কিসে কনভার্ট হচ্ছে, v1। তো যেই জায়গায় u1 থাকবে, মাথা রাখবেন, v1 হইলে ওর আগে ছিল u1, অন্যদিকে v2 হইলে, একটু খেয়াল করবেন, v2 হইলে ওর আগে কে ছিল, u2। তাহলে যে আগে ছিল তার ব্র্যাকেটের ভেতর, যে আগের বেগটা ছিল তার ব্র্যাকেটের ভেতর দুইটা ভরকে বিয়োগ হবে, সেই ব্র্যাকেটের ভেতরে দুইটা ভর কি হবে, বিয়োগ হবে। দেখছেন, দুইটাই সেম টাইপের লিখছি আমরা, খেয়াল করে না। v1 ওর আগের বেগ u1, সো ওই ব্র্যাকেটের ভেতরে বিয়োগ হয়েছে। v2 ওর আগের বেগ কোনটা, u2, এই জন্য ওর ব্র্যাকেটের ভেতর দুইটা বিয়োগ হয়েছে। এরপর বাকি জিনিস খুবই সিম্পল, বাকি কে পড়ে আছে, u2 পড়ে আছে। সো যেহেতু u2 পড়ে আছে, u2 কার ক্ষেত্রে আদিবেগ, m2 এর ক্ষেত্রে আদিবেগ, এই জন্য উপরে লিখে দিব 2m2। এই যে u2 টা m2 এর বেগ, এই জন্য 2 দিয়ে লিখতে হবে। তাহলে এবার আসুন, এই জায়গায় কে বাকি পড়ে আছে, এই জায়গায় কে বাকি পড়ে আছে, u1। u1 কার বেগ ছিল, m1 এর আদিবেগ ছিল, সো ওর ক্ষেত্রে লিখে দিব 2m1। ওর ক্ষেত্রে লিখে দিব 2m1। এই যে, কেন, u1 টা m1 এর আদিবেগ ছিল, এই জন্য 2m1। এই হচ্ছে আমাদের দুইটা সূত্র। অর্থাৎ সূত্রগুলো আপনি মুখস্থ করতে পারবেন না, মুখস্থ করলে হচ্ছে মনে থাকবে না, কারণ সূত্রগুলো বেশ বড় টাইপের সূত্র। আমরা টেকনিক দিয়ে মাথায় রাখবো। তাহলে আবার একটু টেকনিকটা আবার একটু ঝালাই করি। আসেন, v1 ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো u1, প্লাস দিয়ে ব্র্যাকেট দিব আমরা লিখবো u2। তারপর কি করতে বলছিলাম, দাগ দিতে বলছিলাম। কাকে বের করতে বলছে, v1। v1 এর আগে বড় ভাই কে ছিল, u1 ছিল। সো যে বড় ভাই ছিল এর আগে ছোট্ট করে দুইটার নিচেই যোগ লিখে দিই, m1 + m2, m1 + m2। একটু খেয়াল করবেন, v1 এর ভাই ছিল কে, u1 ভাই ছিল। সো v1 এর সাথে রিলেটেড ছিল u1, সো ওর উপরে লিখবো একজন থেকে আরেকজনকে বিয়োগ, পড়ে আছে কে, u2। u2 এর ভর হচ্ছে m2, সো 2m2। অন্যদিকে v2 সমান আবার ব্র্যাকেট দিয়ে u1 প্লাস দিয়ে ব্র্যাকেট দিয়ে u2, নিচে দাগ নিচে দাগ, দুইটা পরস্পর কি করলাম, যোগ, m1 + m2। এই জায়গাও করলাম m1 + m2। এবার বেগটা কত, এবার বেগটা হচ্ছে v2। তাহলে ওর আদি বেগ ছিল কত, u2। তো u2 ওই জায়গায় কি লিখবো, বিয়োগ করে লিখতে হবে। বাকি কে পড়ে আছে, u1 পড়ে আছে। u1 এর ভর কত, m1, সো 2m1। এই হচ্ছে আমাদের দুইটা সূত্র। শুধু এই সূত্রগুলো আমরা ইউজ করতে পারি স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, সংঘর্ষের ক্ষেত্রে ক্ষেত্রে এবং এই সূত্রগুলো আমরা ইউজ করতে পারি যখন আমাদের শুধু u1 u2 থাকলে থাকলে v1 ও v2 দুইটাই বের করতে চাই, v1 আর v2 দুইটাই বের করব, তখন আমরা এই সূত্রটা খাটায় দিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে আমার কাছে শুধু আদি বেগ থাকবে, আমরা শেষ বেগ বের করতে পারবো। এই যে চিন্তা করে শুধু u1 আর u2 আছে না, এই জায়গায় কোনো v2 দেখতেছেন আপনি, ন, এই যে v1 বের করে ফেলছি। আবার u1 আর u2 থেকে আমরা v2 বের করে ফেলছি। দেখি কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা আছে কিনা, একটু 1 সেকেন্ডের মধ্যে বলবো তাড়াতাড়ি। কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা আছে কিনা, একটু 1 সেকেন্ডের মধ্যে বলবো। আর সবাই অবশ্যই অ্যাসাইনমেন্টে একটু কষ্ট করে কি করে ফেলবা, একটু কারেকশন করে ফেলবা অ্যাসাইনমেন্টটা, এই আর কি কথাবার্তা।